আমি এখন চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন সেটা আমাকে একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় আমরা যাব। জি। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আমি বাগানবাড়ি খিলক্ষেত থেকে আসছি। আমার নাম জাহিদ হাসান। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা আমি এবং আমার আরও 3 বন্ধুর সঙ্গে ঘটা। ঘটনাটা আমাদের সূত্রপাত শুরু হয়েছে সিলেট জগন্নাথপুর নামে এক এলাকায়। জি। আমরা সেখানে আমাদের একটা প্রজেক্ট ছিল। ঘটনাটা ঘটছে 2012 সালে। আমাদের একটা প্রজেক্ট ছিল জনপ্রকৌশল অধিদপ্তরের আন্ডারে। আমরা কোনো কিছু নাম বলবো না, জাস্ট আপনি ঘটনাটা বলবেন প্লিজ। তা আমরা যখন ওখানে গেলাম, আমরা যখন কাজ শুরু করছি, প্রথম দিন 3-4 দিন মোটামুটি ভালোই কাজ বাজ করলাম। এরপরে আমাদের মেইন যে কাজটা শুরু করা লাগে সে কাজটা যখন আমরা শুরু করলাম সবাই মিলে, শুক্রবার দিন জুমার নামাজ বাদে মিলাদ পড়াইয়ে কাজ যখন শুরু করা হইলো, তো আমাদের কাজ প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন ভালোই চললো। চতুর্থ দিনেই হচ্ছে একটু মানে একটা দুর্ঘটনা ঘটছে। তো আমাদের কাজ যেহেতু মেকানিক্যালি, তো সেক্ষেত্রে আমাদের লোহালক্কর একটু বেশি ব্যবহৃত হইতো। তো আমাদের যে পাইপটা দিয়ে আমরা ড্রিল করতাম সে পাইপটা ছিঁড়ে যাওয়ার কারণে আমাদের কাজ কামে একটু ব্যাঘাত ঘটছে। তো আমরা আবার নতুন করে সে পাইপগুলা উঠানোর চিন্তা ভাবনা করতেছিলাম। তো এর মাঝখানে আমরা রাত্রেবেলা আমাদের একটু বলে নেই, আমাদের কাজের যে জায়গাটা তার পাশ দিয়ে একটা নদী গেছে। তো এই নদীতে আমরা রাত্রে 4-5 জন বন্ধুবান্ধব মিলা মাছ ধরতাম আর কি। তো মাছ ধরতে ধরতে প্রায় অনেক দূর যাইতাম, আবার মাঝখানে নদীটা একটু শুকনা চর যাচ্ছিল, সেই নদীটা পার হয়ে আবার ওপার দিয়ে আসতাম। আসার সময় একটা ব্রিজ পড়ে আর কি, আমাদের বাসার সামনে একটা ব্রিজ পড়ে। সে ব্রিজ পার হইয়া একটা পাবলিক টয়লেট ছিল। আমরা যখন সেই টয়লেটের কাছে আসছি তখন একটা মানে বিকট একটা শব্দ হইলো। তা আমরা বুঝতে পারলাম যে শব্দটা ওই পাবলিক টয়লেটের ভিতর থেকে আসছে। জি। তো আমরা যখন শব্দটা শুনলাম আবার পিছনে গেলাম, পিছনে যাওয়ার পরে টয়লেটের ভিতরে দেখলাম যে না, এই শব্দটা এখানে না। আবার যখন সামনে গেলাম, সামনে যাওয়ার পর আবার আর একটা শব্দ, পরে আবার পিছনে গেলাম। যাই একটু বলে নেই যে ওই টয়লেটটা এত দরজাটা এত শক্ত ছিল যে অনেক জোরে ধাক্কানোর পরে খুলতো। আচ্ছা। কিন্তু এত জোরে শব্দ, মানে এত ইজিলি খুললে মানে এত একটা শব্দ হওয়ার কথা না। তো আমরা যখন আবার দেখার পরে আবার সামনের দিকে যাইতেছি তখন দেখি মানে যে চাক্কা, যদি কোনো গাড়ির চাক্কা যদি ব্লাস্ট হয় সেরকম একটা শব্দ। পরে আমরা আবার পিছনে গেলাম, পিছনে যাওয়ার পরে দেখি যে না, আমার এক ফ্রেন্ড ছিল রতন নামে, সে ভিতরে যখন সে ঢোকার পরে দরজাটা অটোমেটিকলি লক হয়ে গেছে। আচ্ছা। সে বাড়াইতেও পারতেছে না, আমরা দরজা খুলতেও পারতেছি না, সে অনেক চিল্লাচিল্লি করতেছে। পরে হিরু নামে এক ছেলে ছিল, সে অনেক দৌড় দিয়ে বাসার দিকে চলে গেছে। আমরা ওখানে ছিলাম আরও 4 জন থাকার পরে আমরা যখন দরজায় অনেক ধাক্কাধাক্কি করার পরে যখন দরজাটা খুললো, ও যখন বাড়ার পরে দেখলাম যে ব্রিজের শেষ প্রান্ত থেকে একটা হাত, মানে হাতটার আমি মানে উদাহরণটা দিতে পারবো না, এমন কালো এবং মানে লম্বা লম্বা পশমার একটা হাত, মানে দরজাটা ভিতরের দিকে ঠেলতে আছে আবার বাইর করতে আছে, ঠেলতে আছে আবার বাইর করতে আছে। তো তারপর যাই হোক আমরা দৌড়ে বাসায় আসলাম। বাসায় আসার পরে তারপরের দিন আমাদের মন মানসিকতা এমনিই খারাপ, যেহেতু আমাদের প্রজেক্টটায় অনেক দুর্ঘটনা ঘটতে আছে। তো আমরা যেখানে কাজ করতাম পাশে সিটি কর্পোরেশনের লোকজন ছিল। তো তারা বলতেছে যে তোমাদের কাছে এই প্রবলেমটা হচ্ছে, এখানে অনেক দিন আগে হিন্দুদের এলাকা ছিল, সেহেতু এখানে হয়তো শ্মশান ছিল একটা, যার কারণে তোমাদের যে পয়েন্টটা পড়ছে সেই শ্মশানের মধ্যে পড়ছে, শ্মশানের মাঝখানেই পড়ছে, যার কারণে হয়তো এই প্রবলেমটা দেখা দিতেছে। আমরা ওইসবে বিশ্বাসী ছিলাম না যে এগুলো আছে কি না। তো তারপর আমরা আমাদের মতো কাজকাম করতেছিলাম, কিন্তু মানে দুর্ঘটনার পর দুর্ঘটনা, একটার পর একটা সলভ নাই করতে আর একটা শুরু হইতো। আবার আমরা চিন্তা ভাবনা করতাম যে এটা কিভাবে নতুন করে আবার করা যায়। তো লাস্ট যে একটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে আমাদের 2.5 ইঞ্চি মোটা একটা লোহার রড যা ব্যান করা ছিল, আমরা তারে কপ্পা বলে মানে ডাকি, নাম জানি। তো ওই কপ্পার রড যখন পাইপটা ছিঁড়া গেছে, আমাদের প্রথম পাইপটা যে কাজের 4র্থ দিনে ছিঁড়া গেছে, সে পাইপটা যখন উঠার জন্য চেষ্টা করতেছিলাম তখন দ্বিতীয়বারের মতো ওর সাইড দিয়ে আরেকটা পাইপ নামাইছিলাম প্রথম পাইপটা সম্প্রসারণ করার জন্যে। তো ওই পাইপটা যখন নামাইছিলাম, আমার একটা ফ্রেন্ড ছিল রতন, ও আর আমি, ও আস্তে আস্তে ডাউন দিতেছে আর আমি চেন্টন নামে একটা যন্ত্র আছে সেটা লড়াইতেছি, ঘুরাইতেছি আস্তে আস্তে। তো যখন ঘুরাইতেছি হুট করে ওই 2 ইঞ্চি মোটা একটা শেপ, ওটা মানে সিরা
যে পাইপটা আমি ঘুরাইতেছি সেটা সহ আমাদের 36 ইঞ্চি একটা কেচিং ছিল, মানে পাইপ ছিল মোটা, সে পাইপের মধ্যে ঢুকে গেছে এবং কি আমার সহ নিয়ে যেতে যাচ্ছে। তো আমার সহ যখন নিয়ে যেতে চাচ্ছে, ওপর থেকে একটা নাট বল্টু ছিঁড়া এসে আমার কপালে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমি ছিটকায় দূরে পড়ে গেছি। এমনকি আমার যে ওই পাইপটা ছিল, ওই পাইপটা নিচের মধ্যে ঢুকে গেছে। তো পরে উঠাইতে পারি না। সেদিন সারা রাত গেছে। পরের দিন ওই সিটি কর্পোরেশন লোকের মধ্যে একজন বৃদ্ধ লোক ছিল, উনি বলল যে এখানে একটা মাজার আছে, তোমরা মাজারের মধ্যে যাইয়া কিছু সিন্নি মিন্নি দাও, দেওয়ার পরে দেখো যে ওঠে কিনা, কারণ এখানে যেহেতু শ্মশান ছিল, হিন্দুরা লাশ পোড়াইতো। তো ঘটনা এখানে শেষ হলে হয়তো, কিন্তু ঘটনা মনে হয় যে ওখান থেকেই শুরু। আমরা যখন আবার ওই পাইপ উঠানোর চেষ্টা করতেছি, কিন্তু পাইপ উঠতেছে না। জি। তো তার পরের দিন, প্রায় শনিবার কি রবিবার দিন, সঠিক মনে নেই, সেদিন একজন ভদ্রলোক আসলো, দাড়িওয়ালা, অনেক মুরব্বি টাইপের। তাদের ওনারে এর আগে আমরা ওই জায়গায় দেখি নাই বা ওই এলাকায় দেখি নাই। এমনকি আমরা না, শুধু ওই এলাকার যে বাসিন্দা আছে যারা ওখানে থাকে তারাও দেখে নাই এই লোকটারে। তা উনি এসে বলতেছে যে এখান থেকে 1-1.5 কিলোমিটার দূরে একটা মাজার আছে, কালুর মাজার। তো সেই মাজারে তোমরা ছিন্নি টিন্নি দাও, দেখবা যে সব সমস্যা সমাধান হয়ে যাবে। তো যদিও বা আমাদের বিশ্বাস ছিল না, কাজের ক্ষেত্রে না, মানে অনেক টাকার কাজ, আমরা যদি কাজটা সাকসেস করতে না পারি তাহলে কোম্পানির অনেক লস হয়ে যাবে, আর একটা রিপুটেশনের ব্যাপার ছিল। তা আমরা যখন ওই ভদ্রলোক যখন ওই কথাটা বলার পরে বললো, আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আমরা মাজারে চিন্নি দিব। তো মাজারে চিন্নি দিব আমরা। তারপরের দিন রাত্রেবেলা আলোচনা করার পরে সকালবেলা ওই সিটি কর্পোরেশনের ওই ভদ্রলোকরে, যে মুরব্বি টাইপের, ওনারা ডাক দিলাম। ডাক দিয়ে বললাম যে মুরব্বি কি করা যায়। ওনার টাকা পয়সা দিলাম, উনি চিনি টিনি রেডি করলো। রেডি করার পরে আমরা ওই মাজারে গেলাম। মাজারে যাওয়ার পর চিনি দেওয়ার পরে আইসা ওই আমরা মেকানিক্যাল জগ ইউজ করলাম পাইপে। মেকানিক্যাল জগ ইউজ করার পর আমি আর রতন, ছেলে ফেলে যারা আছে কাজের, তারা সবাই ঘুমাইছে, অনেক টায়ার্ড। তো আমরা দুইজন যখন হালকা একটু লাড়াচাড়া দিলাম, তখন দেখি আমাদের যে পাইপটা ছিঁড়া পড়ছে, মাটির মধ্যে আটকাই গেছে, সেই পাইপটা ইজি উঠতেছে। তো তখন আমরা পোলাপানে ডাক দেওয়ার পরে সবাই মিলা আমরা পাইপটা উঠাইলাম এবং শেষের দিকে আমরা কাজটা ঠিকই করছিলাম, মানে সাকসেস হয়েছিলাম কাজ করে। তো তারপরের দিন যখন আমাদের কাম শেষ হয়ে গেল, যেদিন আমরা চলে আসবো, সেদিন আমাদের ওই কাজের আমাদের যে পয়েন্টটা ছিল তার পাশে যে ঘর ছিল, যে একজন মহিলা, উনি আমাদের বলতেছে যে আসলে এখানে সমস্যাটা হয়েছে তোমাদের কাজের ক্ষেত্রে। আমরা যদি সেই সময় তোমাদের ওই কথাটা বলতাম, হয়তো বা তোমরা কাজ না করে চলে যাইতা, আমাদের একটু সমস্যা হয়তো, আমরা তো পানি ছাড়া চলতে পারি না। তো এইখানে তোমরা যেদিন যেদিন কাজ শুরু করবা, তার 2 দিন আগে একজন লোক তারে জবাই করে হত্যা করা হয়েছে। আমি জানি না রাসেল ভাই যে আসলে এখানে ভৌতিক কিছু ঘটনা আছে কিনা, তবে সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এইটা যে ওই ভদ্রলোক আইসা বললো যে তোমরা এখানে কালু নামের একজন মাজার আছে, সেখানে যাও, যা সিন্নি দাও, তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা তো তারা দেখিনি এর আগে ওই এলাকায়, এমনকি সেই এলাকার বাসিন্দার যারা আছে তারাও দেখেনি এর এলাকায়। তো এটা কি করে সম্ভব রাসেল ভাই, আমি আসলে বুঝতে পারতেছি না। জি, আর এই হচ্ছে আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটি আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন হাফেজ মাইনুদ্দিন সাহেব, এবং তার কাছে আমরা চলে যাবো মাইনুদ্দিন ভাইয়ের কাছে তার ঘটনা শোনার জন্য। আসসালামু আলাইকুম মাইনুদ্দিন ভাই, আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি, আপনার ঘটনায় চলে যাই। ভাইয়া, আমি বেশ কতদিন ঢাকার বাইরে সফর করেছি। তো আমি এখন যে ঘটনাগুলো বলবো সেটা কুষ্টিয়া জেলার। জি। আমি কুষ্টিয়া জেলায় গিয়েছিলাম, সেখানে খুবই কঠিনভাবে জিন বসবাস করতেছে, সেটি স্বচক্ষেও দেখে আসছি। আমি যে বাড়িতে গিয়েছিলাম সেটা যেতে যেতে অনেক রাত হলো। তো যখন আমি বাড়িতে যাওয়ার সময় দরজাটার মধ্যে দাঁড়ানো রেখে আমাকে দাঁড় করিয়ে ওনার একটা আগুন নিয়ে আসছিল। এই আগুনের উপর হাত রেখে তারপরে ঘরে প্রবেশ করতে হয়। জি। তা আমি জিজ্ঞেস করলাম, এটা কেন, এটা কিসের আওয়াজ? বলতেছেন না, আমাদের এলাকাটা জিনের প্রভাব বেশি, তো আগুনের উপরে হাত রাখলে আমরা মানুষ বুঝি, আর যে নাকি হাত রাখে না তার সেটাকে আমরা জিন বলে মনে করি। জিন তো আগুনে হাত দেয় না। তখন আমি হাত দিলাম, তো ঘরে প্রবেশ করছি। তো ঘরে প্রবেশ করার পরে দেখি প্রতিটা ঘরের ভিতরেই কোনো ঘর কখনো খালি রাখা হয় না, একজন ব্যক্তি থাকবেই। তো সেটাও জিজ্ঞেস করলাম কেন, তো বললো একা ঘর খালি থাকলেই সেখানে এসে তারা বসবাস করতে থাকে। এমনকি যখন রাত্রিবেলায় খাওয়া আমার ব্যবস্থা করা হলো,
তখন যখন বললো আপনি হাতটা ধুয়ে আসেন, তো বললাম আসেন আমাকে দেখিয়ে দেন। তখন বললো যে আমি যদি এখান থেকে উঠি তাহলে এখান থেকে খাবার খেয়ে ফেলবে, আচ্ছা, নিয়ে নেবে। তো সেখানে একটা অবাক হলাম যে বলেন কি, অর্থাৎ একটু এদিক সেদিক হলেই সেই জিনের এত প্রভাব সেখানে তারা এগুলো করে। তা বললাম তাহলে একটু দেখি। তো ও বলছে ঠিক আছে আমি আপনাকে দেখাচ্ছি। তো যার বাসায় গেছি সে আমার সাথে একটু দরজার কাছে, অর্থাৎ যেখানে হাত ধুবো সেখানে যখন একটু কাছে গেলাম, ঘর থেকে যে জানালাটা খোলা ছিল ওইখান থেকে প্রায় 12 থেকে 15 হাত দূরে গাছ, এক গাছ ছিল, ফল গাছ। ঠিক টেবিল উপরে যে খাবারটা দেওয়া ছিল ওইখান থেকে জালনা দিয়ে হাত দিয়ে ঘরের মধ্যে যে মুরগি গোশত দেওয়া হলো সেইটা খাবারটা হাতে করে নিয়ে যাচ্ছে, এই স্পষ্ট সেটা দেখা। এবং যখন নিয়ে যাচ্ছে খাবারটা, তো ঝোলগুলো বিছানার মধ্যে, বিছানার যে চাদরগুলোতে পড়তে পড়তে নিয়ে যাচ্ছে। তো প্রায় 12 থেকে 15 হাত দূর গাছ, এই ওইখান থেকে বসে এই ঘরের ভিতরে হাত দিয়ে সেই তরকারি অত গোশতটা নিয়ে গেছে, সেটা আমি দেখছি। তো একটা অদ্ভুত হলাম যে আচ্ছা তারপর আর কি হয়। পরবর্তীতে রাত্রি যখন আমি থাকলাম, প্রতিটা ঘরেই যার যার ঘরে একা একা থাকতে হয়, ঘরে মানুষ তো গ্রামের কম। তা আমি সেই ঘরে একা থাকার যখন বসেছিলাম তো দেখি দরজার কাছে একটি ছোট্ট মেয়ে খুব শুধু হাসে দাঁড়িয়েছিল। তা আমি ওকে বললাম আসেন, কাছে আসেন, আপনার নাম কি, আমি আপনাদের এখানে আসছি বেড়াতে, কাছে এসে কথা বলেন। তো পুরো হাসতেছিল। তো পাশের রুম থেকে আমার এরকম কথার আওয়াজ শুনে পাশের রুম থেকে যখন আমার ঘরে আসতেছিল তখন সে মেয়েটা নাই, চলে গেল। তো আমি জিজ্ঞেস করলাম ঘরের পরিবারটাকে যে এখানে একটা ছোট্ট মেয়ে ছিল, ওটা কে? বলল না, এই মেয়েটা আমাদের অনেক দিন ধরে এই ঘরে, যখন কোনো আমরা এই ঘরে থাকি ঘুমাবো তখন এই ঘুমানোর পাশে আমাদের পাশে বসে থাকে, হাত বুলিয়ে দেয় এবং ঘরের মধ্যে তার আসা যাওয়া। ও মানুষ না, এই ছোট বাচ্চাটা যে আসলো ও মানুষ না, ও এরকম আসে আমাদের, প্রায়ই আমাদের ঘরে আসে সন্ধ্যার পর থেকে নিয়ে ফজর পর্যন্ত, এরকম ভাবে প্রত্যেকটা ঘরই প্রবেশ আসা যাওয়া করে। কিন্তু কারো কোনো ক্ষতি করে না, শুধু হাসবে, শুধু হাসে। পরবর্তীতে রাত 1টা বা 1:30 বাজে প্রচন্ড গরম। তো ওনাদেরকে বললাম আসেন একটু বাইরে ঘুরে আসি, এত গরম ভালো লাগতেছিল না। তো বললো হ্যাঁ আপনাকে তো নিয়ে যাব। তো আমাকে নিয়ে গেল। তো সেখানে বলতেছে আমি আপনাকে আরেকটা আশ্চর্য জিনিস আমাদের গ্রামে দেখাবো, সেটা হচ্ছে একটা নদী পার করাবো, কিন্তু সেইখানে আমাদের সাথে কথা বলবেন না এবং ভাড়াও কিন্তু দেবেন না, চুপ করে থাকতে হবে। ঠিক আছে। তো আমাকে সেই নদীর ঘাটকার কাছে যে হলো, সেইখানে 1:30 বেজে গেল। তো সেইখানে দেখলাম যে মাঝি বসে আছে নৌকা নিয়ে, আমরা সেখানে উঠে বসলাম। উনি চুপ করেছিল, যে আমাকে সাথে করে নিয়ে গেছিল, উনি কোনো কথা কোনো কিচ্ছু বললো না। আমিও চুপ করে ওনার সাথে সাথে বসে রইলাম। তো যখন নৌকাটা মাঝ নদীতে কাছে দিয়ে চলে যাচ্ছিল তখন সেই মাঝি শুধু এটুকুই বলল মেহমান লোকটা খুব ভালো। তারপর আমাদের ওপারে নিয়ে গেল, আমরা কিন্তু টাকা পয়সা কোনো কিছু দেওয়া হলাম না। তারপর আমরা ওইখান থেকে নামলাম। ওইখানে রাত্রেবেলা আর এই একটা নৌকা এই রাত 1:30 বাজে উনি আর কি নিয়ে পার করায়, সেটা জিন ছিল, মানুষ ছিল না মাঝিটা। পরবর্তীতে আমরা তার আসিনি, আমরা সকালবেলা আবার ফেরত আসছি এখানে। আচ্ছা, তো এইরকম ভাবে কুষ্টিয়াতে আমি যে 4টা দিন ছিলাম, এরকম অহরহ প্রত্যেকটা মানুষের জনসম্মুখের মতন, যেমন আমরা বসবাস যা কিছু করতেছি সেইখানে এগুলো সবই চলতেছে, সব কিছু এইখানে ওইখানে এগুলো হইতেছে ওই জায়গায়। আচ্ছা, পুরো মানুষের মতো বসবাস। আরো অনেক সেটা নিজের চোখে দেখে, সব চোখে দেখে আসলাম। সবচেয়ে বড় আশ্চর্য, চাপ কল থেকে পানি পড়তেছে, চাপ দিতেছে, পানি পড়াইতেছে। এবং 4টা দিনের ভিতরে আমি সবই অবাক। আর একটা বিষয় হইতেছে 5 মিনিটের একটা খুব কম একটা ঝড় আসে। আমরা রাত্রিবেলা এখানে একটা দোয়া করেছিলাম, রাত সবাইকে বসে নিয়ে রাত যখন আমরা দোয়া করতেছি হঠাৎ এমন একটা ঝড় শুরু হলো। তা আমি ভাবছি বৃষ্টি হতে পারে, আষাঢ় মাস ভালোই হবে, প্রচন্ড গরম, শীত লাগবে, বৃষ্টি হবে, ভালো লাগবে, গ্রামে বৃষ্টি দেখবো। তো ওরা বলতেছে না, আমাদের বাসায় প্রায় মাসে এরকম মানে মাসখানিক পর পর এরকম একটা ঝড় 5 মিনিট কমে আসে, আশপাশে কোথাও হয় না, শুধু আমাদের এই বাড়িতেই হয়, উঠানেতে হয়, এবং এসে এই ঝড়টা চলে যায়। এমন প্রচন্ড বাতাস বয় যেন খুব ঝড় হইতেছে, কিন্তু সেটা ঝড় না।
এরকম প্রায় ওই বাড়িতে মাসখানেক পর পর এরকম নাকি ঘটনা ঘটে। আচ্ছা, এগুলো আমি সব স্বচক্ষে কুষ্টিয়াতে দেখে আসছি, খুবই আপনি কঠিন। নিজের চোখে দেখেছেন। জি জি জি। থ্যাংক পুরো ইউ সো মাচ, বসবাসে। থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। এবং তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আবারও একটা ছোট্ট বিরতিতে যাব এবং তারপরে একটা অডিও ক্লিপ শুনে আসবো আমরা, এবং অডিও ক্লিপের পরে আবারও নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আপনি সবসময় ভালো দলে। আমি মোহাম্মদ জিশানুর রহমান চট্টগ্রাম থেকে বলছি। স্টুডিওতে এসে গল্পটি বলা, কাহিনীটি বলা আমার পক্ষে একটু টাফ হয়ে যাচ্ছে, তাই আমি এটি রেকর্ডিং করে পাঠিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই প্লে করবেন। তো আমি এখন যে ঘটনাটি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি সে ঘটনাটি 100% রিয়েল ঘটনা এবং আমি তার গ্যারান্টি। ঘটনাটি ঘটে খুলনার মোড়লগঞ্জ থানায়। তো ঘটনাটি আজ থেকে প্রায় 6 থেকে 7 বছর আগের ঘটনা। ঘটনাটি আমি আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছি এবং ও আমাকে বলেছে যে ঘটনাটি 100% সত্যি ঘটনা। এতে কোনো বানানো কোনো কথা নেই, বা আপনার যদি বিশ্বাস না হয়, খুলনা মোড়লগঞ্জের অনেক শ্রোতা আছে রেডিও ফুর্তিতে, তাদের কাছে আপনারা আক্স করে দেখতে পারেন। তো আমি কাহিনী শুরু করতে যাচ্ছি কথা না বাড়িয়ে। তো ঘটনাটি যাকে নিয়ে, তার নাম হচ্ছে মালেক। তিনি একটি ভাসমান নৌকা নিয়ে মোড়লগঞ্জ থানার খাল আছে একটা, ওই খাল দিয়ে উনি নৌকা বেয়ে উনি মার্কেটিং এর মতো করে জিনিসপত্র বিক্রি করতেন। তো ওনার নৌকাটা ছিল অনেকটা মার্কেটিং নৌকা বা মার্কেটিং বোটের মতো। মানুষের গ্রামে নিত্য প্রয়োজনীয় জিনিস উনি ওনার নৌকার মধ্যে নিয়ে বহন করে মানুষকে এগুলো বিক্রি করতেন। তো যেহেতু গ্রামের মানুষ, মালেক ভাই ছিলেন, ওনার নাম ছিল মালেক। উনি যেহেতু গ্রামে নৌকা নিয়েই করতেন, কাজে এই গ্রামে তো বুঝেনি রাত 10টা আর 9টা 8টা 9টা 10টা বাজে, অনেক রাত, গভীর রাত। তো ঘটনাটি ঘটে শীতকালে। তো উনি একদিন ওনার নৌকা নিয়ে খুলনা মোড়লগঞ্জ থেকে পিরোজপুরে, ওখান থেকে পিরোজপুর খুব কাছে, খুলনা মোড়লগঞ্জ থেকে পিরোজপুরে যাতায়াতের জন্য একটি নদী আছে। উনি নদী করে উনি ওনার নৌকাটা বেয়ে উনি ওই খুলনা থেকে উনি পিরোজপুরের দিকে রওনা হন ওনার মাল সামানা বিক্রি করার জন্য। তো বলে রাখা ভালো, উনি ওনার নৌকার মধ্যে যে সকল মালামাল বিক্রি করতেন তার মধ্যে বেশি ছিল মহিলাদের গৃহস্থালীয় জিনিসপাতি, যেমন হাড়ি পাতিল, আরো নানা রকম যাবতীয় গৃহস্থালীর জিনিস। কাজে মহিলারা ওনার জিনিসপত্র বেশি কেনার জন্য কাস্টমার ছিল। তো উনি রেগুলারই ওই পিরোজপুরের একটা গ্রামে উনি যাতায়াত করতেন তার জিনিসপত্র বিক্রি করার জন্য। তো একদিন উনি জিনিসপত্রগুলো বিক্রি করা শেষে উনি আবার খুলনার দিকে যখন রওনা হলেন, তখন রাত প্রায় 11টার মতো বেজে যায়। তো উনি বেশ সাহসী ছিলেন এবং উনি খুব নামাজি ছিলেন এবং খুবই একজন ধার্মিক মানুষ ছিলেন। উনি তেমন একটা ভয় পেতেন না। তো রাত হওয়ার কারণে উনি ওনার নৌকাটা খুব দ্রুত চালাতে শুরু করেন। পিরোজপুর থেকে উনি মোড়লগঞ্জ ফিরে যাওয়ার জন্য খুব দ্রুত নৌকাটা চালাতে শুরু করেন। তো নৌকাটা চালাতে এক পর্যায়ে নৌকাটা একটা ব্রিজের নিচে গিয়ে ঠেকে। তো ব্রিজটা ছিল নৌকাটার যেরকম, নৌকা থেকে প্রায় 10 থেকে 15 হাত উপরে ছিল ব্রিজটি। তো ব্রিজের নিচে যখন উনি যান, তখন ওই ব্রিজের উপর থেকে ওনাকে কেউ ডাক দিতে থাকে যে এই মালেক আমাকে একটু ওপারে পার করে দে। তো উনি বুঝতে পেরেছিলেন যে এটা আসলে কোনো মানুষ না, কারণ উনি এর আগেও অনেকবার এগুলো মুখোমুখি বা ঘটনা এগুলো উনি মুখোমুখি হয়েছেন। কাজে ওনার মধ্যে একটা সাহস ছিল, বা উনি এটা বুঝে গিয়েছিলেন কারণ এটা কোনো মানুষের ডাক না। তো উনি আবার ওইটাকে উনি গ্রাহ্য না করে উনি ওনার নৌকাটা তাড়াতাড়ি বৈঠা বেয়ে উনি চালাতে শুরু করেন। তো এক পর্যায়ে উনি পিছন ফিরে তাকান, দেখলেন যে ওই অবয়বটা ছিল একেবারে একটা অবয়ব যেটা ওনাকে বলেছিল যে আমাকে একটু নৌকা তুলে পার কর। তো ওইটা ওনাকে পিছন থেকে বারবার ডাকছে, এই মালিক আমাকে একটু ওই পারে নিয়ে যা। উনি এটার গ্রাহ্য না করে দ্রুত ওনার নৌকাটা চালিয়ে উনি সামনের দিকে রওনা হন। তো এক পর্যায়ে উনি নদীটা এক পর্যায়ে খালের সঙ্গে মিলিত হয়, যে খালটা দিয়ে উনি ওনার ওই খুলনা মোড়লগঞ্জের বাড়িতে উনি যেতে পারবেন। তো উনি ওনার নৌকাটা সে খালের মধ্য দিয়ে উনি চালাতে শুরু করেন আবার। তো নদী থেকে উনি খালের মধ্যে যখন উনি ওনার নৌকাটাকে ব্রেক করে যখন উনি খালের মধ্যে নৌকাটাকে উনি নামিয়ে দেন, তখন খালের মধ্যে পানি কিছুটা হলো কম ছিল না, চালাতে বেশ কষ্ট হচ্ছিল। তো উনি আস্তে আস্তে দোয়া দুরূদ পড়তে উনি আল্লাহ রাসূলের নাম নিতে উনি রওনা হলেন। তো এক পর্যায়ে তো উনি দেখলেন যে ওই খালের পাশে যে ঝোপ ঝাড়লা আছে বা যে জঙ্গলটা আছে, ওখান থেকে কেউ তার নাম ধরে তাকে ডাকছে এবং বলছে এই মালিক
আমাকে একটু ওই পার নিয়ে চল, তুই তো আমাকে ওখান থেকে নিলি না, তো আমি কষ্ট করে হেঁটে হেঁটে এখানে এসে তোকে আবার ধরছি, আমাকে একটু ওই পার নিয়ে চল, আমার খুব জরুরি। তো উনি এক পর্যায়ে খুব ভয় না করে উনি ওনার নৌকাটা তাকে যেখান থেকে ডাকা হচ্ছিল তার নাম ধরে ওখানে তিনি নৌকাটাকে উনি নিয়ে যান এবং ওই জিনিসটাকে উনি নৌকায় তোলেন। উনি দেখতে পেলেন যে একটা অবয়ব মানুষই, কিন্তু মানুষটা একটু অস্বাভাবিক রকমের লম্বা ছিল এবং তার পরনে ছিল চুপ বা টুপি এবং তার মুখে দাড়ি ছিল এবং অসম্ভব সুন্দর একটি মানুষ তার নৌকায় উঠে। তো উনি কোনো কথা না বলে ওই ব্যক্তিটাকে বা ওই জিনিসটাকে উনি নৌকার মধ্যে তুলেন। তা তুলে উনি নৌকাটা চালাতে উনি প্রায় ওনার বাড়ির কাছে যখন চলে আসেন তখন ওই জিনিসটা ওনাকে বলে ওঠে, তুই আমাকে ওই ব্রিজ থেকে কেন তুললি না, তুই আমাকে ব্রিজ থেকে কেন তুললি না। তো এটা বলতে বলতে এক পর্যায়ে ওই জিনিসটা ওনার কাছে এসে ওনাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। তা উনি আর দিক বেদিক না দেখে উনি ওনার বৈঠা দিয়ে এক বাড়ি মারেন ওই জিনিসটার মাথার উপরে এবং ওই বাড়ি মারার সাথে সাথে ওই জিনিসটা ওখান থেকে ইনস্ট্যান্ট ভ্যানিশ হয়ে যায়। তো উনি বুঝতে পারেন যে এটা আসলে কোনো মানুষ ছিল না এবং উনি সঙ্গে সঙ্গে ওনার মাল সামানাগুলো নিয়ে ওই ওনার বাড়িতে উনি যাওয়ার জন্য প্রস্তুত হন। এর মাঝে একটা ঘটনা ঘটে যায়, সেটা হচ্ছে যে এই জিনিসটা ওনার নৌকার মধ্যে উঠেছিল ওই জিনিসটাই ওনার রূপ ধরে মাল সামানা নিয়ে ওনার স্ত্রীর কাছে ডাকাডাকি শুরু করে দরজা খোলার জন্য। তো ওনার স্ত্রী দরজা যখন খুলে ওনার স্ত্রী দেখেন যে ওনার স্বামী মাল সামানা নিয়ে উঠে চলে আসছে, তখন ওনাকে ঘরে ঢুকতে বলেন, ঘুম চোখে ঘরে ঢুকতে বলেন। তো ঘরে যখন ঢুকতে বলেন উনি ঘরে ঢোকার পরে স্ত্রী দরজা বন্ধ করে আবার ঘুমিয়ে যান কোনো কথা না বলে। তো আসলে ওটা কোনো মানুষ ছিল না, ওটা ওনার রূপ ধরে ঘরের ভিতরে ঢুকে গিয়েছিল, ওনার স্ত্রী সেটা বুঝতে পারেননি। তো কিছুক্ষণ পরে যেটা আসল মালিক বা যিনি আসল মানুষ, তা উনি ওনার মাল সামানা গুলো নিয়ে উনি ওনার ঘরে ওনার স্ত্রীকে নক করে বারবার দরজা। ওনার স্ত্রী উনি ঘুম থেকে উঠে দরজা খুলে দেখে যে তার হাজবেন্ড সামনে দাঁড়িয়ে আছে। তখন উনি বলেন যে কি ব্যাপার, আপনি না একটু আগে ঘরে ঢুকলেন, আপনাকে না আমি একটু আগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে ঘুমিয়ে গেলাম, তা আপনি আবার বাইরে গেলেন কখন? তো এটা যখন বলে এটার সঙ্গে সঙ্গে এটা শোনার সাথে সাথে উনি প্রচন্ড ভয় পায় এবং উনি বুঝতে পারে যে আসলে কে এসেছিল এবং উনি প্রচন্ড ভয়ে ওনার সেন্স আর ধরে রাখতে পারেন না, উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। তো এরপর থেকে ওই মালিক ভাই যিনি উনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হওয়ার মাথায় উনি প্রায় 1 সপ্তাহ 10 দিনের মতো অসুস্থ থাকেন। অসুস্থ থাকার পরে উনি 10 দিন থেকে 15 দিন পর উনি মারা যান। এই ঘটনাটি একেবারে 100% সত্যি রাসেল ভাই। এই ঘটনাটি যদি আপনি প্রমাণ চান তবে আমি আমার নাম্বারটি আপনাকে ইমেল করে দিব, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এবং এই ঘটনাটি ওই মোরলগঞ্জ থানার মালিক নাম বললে সবাই তাকে চিনে এবং উনি খুব ফ্যামিলির একজন ফিগার ছিলেন। উনি খুব পরিচিত একটা মুখ ছিলেন মানুষের কাছে। কাজেই উনি মারা যাওয়ার পরে ওই এলাকাটি খুব স্তব্ধ হয়ে পড়ে এবং কেউ আর রাতের বেলা ওই নৌকা নিয়ে ওখানে আর মার্কেটিং করতে যায় না। তবে রাসেল ভাই এটা ছিল ঘটনা, যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। এবং আমি এখন যেটা করব, সরাসরি আমাদের আরো একজন অতিথি আছেন, তার কাছে চলে যাব এবং তার কাছে যাতে ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন এবং তারপরে আপনার ঘটনা শুনবো প্লিজ। জি, আমি এরশাদ উত্তরা থেকে। জি রাসেল ভাই, আজকে যে ঘটনাটা বলবো এটা আমার কাজিনকে নিয়ে, বাট দ্যাট টুক প্লেস অন 1980s, অনেক আগে। আমার আঙ্কেল ছিলেন একজন রেনাউন্ড কন্ট্রাক্টর অ্যাট দ্যাট টাইম। ওনার বেসিক্যালি ওনার কাজ ছিল গভর্নমেন্টের ব্রিজেস এবং হসপিটালগুলো করা। তো আমার কাজিনের নাম হচ্ছে লাকি আপা, ওই সময় ক্লাস 6-এ পড়তেন। তো আঙ্কেল সামটাইমস ডে অ্যান্ড নাইট উনি অনেক বিজি থাকলেন, বিকজ দ্য কনস্ট্রাকশন কোম্পানি অনেক কাজ একসাথে চলতেছে এবং টিল নাও বরিশালে সবাই ওনাকে এক নামে চিনে, যদিও হি অলরেডি ডেড, পাসড অ্যাওয়ে। তো এরকম একদিন হঠাৎ করে 1980s-এ একদিন সাডেনলি সকালবেলা আঙ্কেল যখন ঘুম থেকে উঠলেন দেখেন উনি কিছুই দেখতে পাচ্ছেন না চোখে, ফুললি ব্লাইন্ড। তো তারপরে 1 বছর মনে করেন ঢাকা এবং আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে তখন তো এত জায়গায় মানুষ যেত না, যতটুকুর মধ্যে যাওয়া যায়, যত স্পেশালি যারা ছিলেন সব আমরা মোটামুটি ছোট বড় থেকে শুরু করে কবিরাজ বৌদ্ধ সব শেষ করছে, বাট কোনো কিছুতে কিছু হয়নি, অল ইন ভেইন।
তো ওদের বাসায় এক কাজের মহিলা থাকতেন, মানে উনি শি ওয়াজ দ্য পার্মানেন্ট মেড। তো লাকি আপাকে উনি একবার বলছে যে এসব কাজ যখন হয় এটা তো কোনো ওষুধ দেওয়া হয়নি, এসব কাজ সাধারণত জিন পরে ঠিক করতে পারে। জি। তো লাকি আপার মাথার মধ্যে এই জিনিসটা, বিকজ দ্যাট টাইম উনি 6-এ পড়তেন, অনেক ছোট ছিলেন, এটা তার মাথার মধ্যে ঢুকে গেছে। তারপর থেকে আমার শি ওয়াজ ভেরি মাচ লাভেবল টু হার ফাদার। খুবই আদর করতো কাকা ওনাকে। তো উনি ওনার কাজ ছিল এরকম একটা মোটামুটি একটা ইয়েতে চলে আসছে যে প্রত্যেকদিন স্কুল থেকে হয় স্কুলে যেত বা যেত না, উনি সারাদিন পিছনের দরজায় বসে বসে জি। জিন্দে ডাকতো যে আমার বাবাকে এসে ঠিক করে দিয়ে যাও। তো এরকম একদিন 3-4 মাস চলে গেছে। তো চাচি এবং আমার যে লাকিপুরের বড় ভাই ওনারা একবার ঢাকা আসে, কাকার যে রিপোর্ট নিয়ে ইন্ডিয়া থেকে এক ডাক্তার আসে, তাকে দেখাবে, তার সাথে কনসাল্ট করবে। তো লাকি আপা ছিলেন আর ওই যে ওনার বাসায় যে মেয়ে ছিলেন এরা ছিলেন, শুধু বাসার কাকা তো আছে, উনি তো কিছু দেখতে পান না। তো তাদের বাসাটা ছিল অনেক বড়, একতলা বাসা, বাট ইট ওয়াজ লাইক 9-10টা রুম ছিল বাসার মধ্যে, অনেক আচ্ছা। বড় বাসা ছিল। আচ্ছা। তো লাকি আপার ঘুমাইছে, তখন তো ডিজেল, আই মিন এখনকার মতো ডিজিটাল ওয়াচ ছিল না, রাতে দেখা যেত না, তখন ওয়াল ক্লক ছিল বড় বড়। তো লাকি আপা যেটা শুনছে যে 4টা ঘন্টা বাজছে, উনি ঘুমাতে ছিলেন, সাডেনলি উনি শুনতেছে ছাদের উপরে অনেকে নাচতেছে। উনি নিচে ঘুমাচ্ছেন বাট শুনতেছে ছাদের উপর নাচতে, বাট আফটার সামটাইমস এটা তার কাছে মানে ভিজিবল মনে হচ্ছে, সে দেখতেছে যে প্রায় 20-22 জন খুব সুন্দরী মেয়ে ওয়েডিং ড্রেস পরা তারা ছাদের মধ্যে নাচতেছে আচ্ছা। নাচতেছে এবং তারা তাকে এইভাবে রিয়াক্ট করতেছে যেন তার বাবার চোখটা তার ঠিক করতে আসছে। মানে ওই ঘুমের মধ্যে বা উনি জাগনে পেয়ে অনেক ছোট, তো উনি বিছনা থেকে নামতে গেছে, তখন ওই যে ওনার যে মেড উনি তাকে ধরছে, বলছে খবরদার তো মেয়েগুলো যায় না। তার মেয়েরও শুনতে পাচ্ছেন যে ছাদের মধ্যে এরকম শব্দ হচ্ছে। সাডেনলি ওই যে যেমন একতলা বাসাগুলো যে ছোট সিঁড়ি থাকে ছাদে যাওয়ার, হঠাৎ সাডেনলি দেখে যে ওখান থেকে শাড়ি দিয়ে আপনার প্রায় 18-19 জন মানে মেয়ে নেমে আসছে। নেমে আসতে এসে সরাসরি যে চাচা যে রুমে ছিল ওই রুমের দরজাটা খোলা ছিল, ওটার মধ্যে ঢুকতেছে যখন মানে 18 জনের মধ্যে, না দেওয়ার 22, 18 জনের মধ্যে ঢুকেছে, তখন ফজর আজান দিছে পরে তখন তারা থমকে দাঁড়াইছে ওই 4 জন, তারা আর ঢুকে নেয়। ওই যে 18 জন ঢুকছিল ভিতরে তারাও আস্তে আস্তে বের আসে, এসে ওই ছাদের সিঁড়ি দিয়েই আবার ছাদে চলে গেছে। তারপরে চাচা অনেকদিন বেঁচেছেন, লাইক 12-13 ইয়ার্স, বাট তার চোখ আর কখনোই ভালো হয়নি। ইট ওয়াজ মাই ফার্স্ট স্টোরি, রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, এবং তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আমি ওমর ফারুক, আমি এসেছি মিরপুর 12 থেকে। জি। আমি যে স্টোরিটা আজকে শেয়ার করবো সেটা হচ্ছে আসলে আমি রাইট নাও যে বাসাটা আছি ওই বাসাটা নিয়ে। তো ভাই আমি হচ্ছে মানে আমার আগে যে প্রিভিয়াস যে বাসাটা ছিলাম, বাসাটা আমি খুব লেট করে ছাড়ি, যেরকম মাসের মানে বাসাটা ছেড়ে দিয়েছি কিন্তু বাসা খুঁজতে লেট হয়েছিল। তো মাসের 30 তারিখে আমি একটা বাসা খুঁজে উঠে যাই, মানে ইমিডিয়েট ওঠা দরকার ছিল। তো আমি একটা বাসা পাই, সেটা হচ্ছে যে বাসাটা 8 তলায় রুম খালি ছিল। এটা হচ্ছে ভাই আমি বলবো হচ্ছে আপনার 8 তলায় ছাদের উপরে এক ইউনিট আর আরেক সাইডে ছাদ। তো ওই বাসায় 2টা ছাদ, একটা হচ্ছে আমাদের ইউনিটের উপরে একটা, আর আমাদের সামনের যে জায়গাটা ওইটা হচ্ছে ছাদ। জি। তো আমি যে রুমটা ফাঁকা পাই সেটা হচ্ছে যে আমার ছাদ থেকে উঠেই যে ফার্স্ট রুমটা। আর রুমটা হচ্ছে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে রুমের মধ্যে জানালা নেই, ছোট একটা জানালা। আর জানালাটা অ্যাড করা হচ্ছে আপনার 2টা বিল্ডিং এর মাঝে ছোট একটা জায়গা, ওটা একদম নিচ পর্যন্ত চলে গেছে। তো ওটা জানালা না বললেই হয়, জাস্ট একটা ফাঁকা জায়গা। তো হ্যাঁ, বাসাটার যে ঘটনা সেটা হচ্ছে যে যখন ফার্স্টে বাসাটা নিই, ফার্স্টে আমি কিছু ফলো করি না। আর বাসার মধ্যে ভাই এত গরম, কারণ জানালা নাই সেজন্য প্রচুর গরম রুমের মধ্যে, মানে অ্যাডজাস্টার নাই, সব মিলে আর কি। তো প্রথম 10-15 দিন আমি কিছুই ফলো করি না, মানে ওইভাবে কিছু নেই আর কি। আচ্ছা। আরেকটা কথা বলে সেটা হচ্ছে আমি ঈদের আগে উঠেছি, তো তখন আমি একটা জব করি আর কি। তো জব থেকে ফিরতে ফিরতে আমাকে 12টা 12:30 বেজে যেত। তো আমাকে এভরিডে এসে গোসল করতে হতো। তো ভাই আমি গোসল করতে যখন ঢুকতাম ওয়াশে, তখন হচ্ছে ভাই আমার ফ্লোরে সবাই ঘুম থাকতো,
সবাই আগে আগে ঘুমায় পড়তো, তো আমি এসে একা একা গোসল করতাম, ছাদে যেয়ে বসে থাকতাম। তো গোসল করতে গেলে ভাইয়া যেটা হতো, আমার লাইটটা হুট করে বন্ধ হয়ে যেত। তো ফার্স্ট ডে আমি ভাবছি হয়তো বা লোডশেডিং, কিন্তু বাইরে যে ওয়াশরুমে যে ছোট ইয়া থাকে, বাইরে থেকে দেখতেছি যে না, কারেন্ট আছে, আমার বাইরের লাইটটা জ্বলতেছে। তো আমি বের হলাম, বের হয়ে সাবান মাখা ছিল গায়ে। আমি তো হয়তো ভাবছি হয়তো বা কেউ ফান করছে আমার সাথে, হয়তো বা আমার ফ্লোরের, কিন্তু আসলে ফান করার কোনো ওয়ে নাই, কারণ আমি ওখানে 1 মাসও হয় না, আমি 15 দিন উঠেছি, তাদের সাথে ভালো মতো আমার পরিচয় হয় নাই। আচ্ছা, তারা তো আমার সাথে চাইলে মজা করতে পারে না, তাও ভাবলাম হয়তো বা হতে পারে, কেউ করতে পারে। তো আমি আবার বের হয়ে লাইটটা অন করলাম, আবার ঢুকলাম। আমি গোসল করে ওই দিন বের হলাম। বের হওয়ার পরে আমি রুমে গেলাম। ওই দিন সামথিং সব কিছু ঠিকঠাক ছিল। পরের দিন ওই দিন আমার বন্ধ ছিল আর কি। তো ভাই আমি ছাদে বসে থাকতাম, বসে বসে ব্রাউজ করতাম, ইউটিউব দেখি, এগুলো করি আর কি, রুমের মধ্যে যেহেতু গরম। আর হচ্ছে ভাই আমার চলছিল আর কি, সেমিস্টার ফাইনাল চলছিল, পড়তে হতো আমাকে রাত জেগে। তো পরে আমি যখন ক্লান্ত হতাম তখন ছাদে যেয়ে বসতাম আর কি। তো ভাই ওই দিন আমি ছাদে যাওয়ার পরে, ওই দিন হচ্ছে জ্যোৎস্না ছিল আর কি, হঠাৎ করে আমি ফলো করলাম যে আমার ছায়াটা অনেক বড়, বিকট একটা ছায়া। এটা ফার্স্টে আমি যখন দেখলাম তখন ভাবলাম হয়তো বা কিছু মনে করিনি, কিছুক্ষণ 5 সেকেন্ড পরে আমার হচ্ছে কেমন যেন আবার আমার ব্রেন আমাকে সাজেস্ট করলো যে না, এরকম তো হতে পারে না, তোমার ছায়াটা এত বড় হওয়ার কথা না। তা আমি তাকায় এবার পিছনে তাকালাম। আমি বলছি ভাই আমার বাসার 2টো ছাদ, একটা হচ্ছে আমার বাসার সাথে যেটা, আর হচ্ছে আমার মাথার উপরে যে ছাদটা, আমি তো সবার ফার্স্ট টপ ফ্লোর। তো ভাই আমি সাথে সাথে আমি হচ্ছে আমার উপরে যে ছাদ ওখানে তাকায় দেখলাম যে ওখানে কেউ নেই, কিন্তু তখন সাথে সাথে সামনে তাকানোর পরে দেখি যে ওই ছায়াটা আর নাই, আমার যে নর্মাল ছায়াটা ওই ছায়াটাই আছে। তো ভাই আমি একটু ঘাবড়ে যাই আর কি। আর এগুলো আমি ভাই কম লিভ করি, আর আমার মধ্যে কেমন একটা কিউরিয়াসিটি কাজ করে যে আমি এগুলো একটু দেখবো। তো আমি এই জন্য উপরের ছাদে চলে গেছি যে উপরের ছাদে এগুলো আছে কিনা। তো উপরের ছাদটা সব কিছু ঘুরে আসলাম, কোনোটাই কিছু হচ্ছে না, কিন্তু তখন রাত 1:30টার মতো বাজে। আর ভাই যেই সমস্যাগুলো হচ্ছে সব এই একটার পরেই হচ্ছে। আর গোসল করতে গেলে যে লাইটটা বন্ধ হয়, এটা ভাই কন্টিনিউ রাত্রেবেলা আমি যদি 1টার পরে ওয়াশরুমে যাই সেম হয়। আর হচ্ছে দরজার মধ্যে মনে হচ্ছে যেন কেউ নক দিয়ে, ওয়াশরুমে দরজার মধ্যে নক দিয়ে কেউ হচ্ছে 4-5টা আঙুল দিয়ে যদি টোকা দেয়, ওরকম মনে হয়। তো এটা আমি ইউজড হয়ে গেছি ভাই, ওটা এখন আমার কাছে এরকম লাগে না। তো পরের দিন ভাই যেটা দেখছি সেটা হচ্ছে যে আমি ওই দিনও ছাদে বসা ছিলাম, ব্রাউজ করতেছি, হঠাৎ করে আমার মনে হলো আমার বাসাটার অপোজিট সাইডে হচ্ছে 4টা বাসা বলতে ওগুলো আমার সেম, ওগুলোও 8তলা আর কি। তো ভাই ওই বাসায় আমি এখন পর্যন্ত দেখি নাই কাউকে ছাদে উঠতে, হয়তো বা ওই বাসায় হচ্ছে আপনার চাষ করা কি, যেরকম ফল গাছ আছে সেই জন্য ছাদে উঠতে দেন হয়তো বা কাউকে। তো রাত্রেবেলা তখন ওরকমই বাজে 1টার পরেই, তো দেখলাম যে একজন মুরব্বী নাকি বলতে পারো, আমি ফেস দেখতে পারিনি ওনার, সাদা জুব্বা টাইপের, আমি ফলো করছি, উনি ছাদের এই মাথা থেকে ওই মাথা হাঁটছে আমার অপোজিট এটা। তো আমি দেখে ছাদের সাইডে চলে গেলাম, ওনার চেহারাটা ফলো করতে যাচ্ছি, কিন্তু ওনার যে ডাক দিব এটা হয়তো হতেই পারে কেউ হয়তো বা ক্লান্ত হয়েছে এই জন্য ছাদে আসছে। তো আমি কিছু মনে না করে আবার এসে বসলাম যে তার মতো সে থাকে, আমার মতো আমি থাকি। তো আমি ফেসবুকে ছিলাম, হঠাৎ করে ভাই মনে হলো যে উনি আমার যে বাসার ছাদ, উনি আমার ছাদে চলে আসছে। আচ্ছা, তো এবার আমি এটা আমার মনের মধ্যে থেকে কাজ করতেছে যে এরকম কিছু হচ্ছে। তা আমি সামনের সাথে আবার ফলো করলাম, ওখানে উনি নাই। এবার আমি এবার আমার ভয় ঢুকে গেছে মনের মধ্যে যে উনি কি আসলেই তাহলে আমার সাথে চলে আসছে। এবার আমার সাথে যখন আমি তাকাইলাম পেছনে আমার উপরে ছাদটায়, তো আমার মনে হলো আমি যখন তাকাইছি তখনই উনি আমাকে ক্রস করছে, আমার থেকে উনি লুকায় গেছে। এরপর আমার মনে হলো যে আমার ছাদেই হাঁটতেছে উনি, আমি ওনাকে ঝাপসা দেখতে পাই, আমি ভয় পেয়ে গেছি। তো আমার অপোজিট সাইডে যে ভাইয়া থাকে, তাসিফ ভাইয়া আর ইমরান ভাইয়া, আমি ওনাদের নক করলাম, একটু সামনে যেয়ে নক করলাম দরজায় যে ভাই একটু বের হন, কারণ আমি সলভ হতে চাচ্ছিলাম যে আসলে আমি কি দেখতেছি। তো তাসিফ ভাইয়া ঘুমছিল, ইমরান ভাই বের হয়েছে। ইমরান ভাই বের হওয়ার পর তাকে নিয়ে আমি উপরের ছাদটা ঘুরলাম, আমাদের ছাদটাও ঘুরলাম, কিন্তু কোথাও কিছু নাই। তারপর আমি নিচে আসলাম, নিচে এসে বললাম সরি ভাইয়া, হয়তো আমি ভুল দেখছি। তো উনি আমারে বলতেছে, তাসিফ ভাইয়া ওই দিনকে ওই সময় কিছু বলে নাই, সকালে বলতেছে যে ভাইয়া আমি কালকে ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে ভাই আমার 2-3 বার লাইট অফ হয়ে গেছে, কিন্তু বাইরে বের হয়ে দেখি যে আমি লাইটের সুইচ দেয়া। তা আমি ওনারে তখন আর কিছু বলি নাই, পরে বললাম যে ভাই আমি তো আপনাকে ডাক দিছি এই কারণ। তো আসলে ভাই এই গেল। আর হচ্ছে আমার বাসার ছাদে তো ভাই বললাম টপ, ওই উপরে আর কিছু নাই, কিন্তু আমি রাত্রেবেলা যেটা টের পাই সেটা হচ্ছে যে আপনার এই যে লোহার কিছু চেয়ার থাকে, ওগুলা টানলে যেরকম শব্দ হয়, ঘর ঘর করে একটা শব্দ হয়,
তো আমার মনে হয় যে ওরকম আমার উপরে হয়তো বা কেউ ওরকম চেয়ার টানছে, আর না হলে ভাই ওই যে পুতা চিনেন হয়তো বা, গ্রামে পুতা বলা হয়। না, এটা কি? এটা হচ্ছে আপনার যে মানে কিছু ধরেন মরিচ বাটার জন্য যেটা ইউজ করে থাকি গ্রামে, আচ্ছা আচ্ছা শিলপাটা, এক্স্যাক্টলি শিলপাটার সাথে আচ্ছা। যেটা থাকে আর কি, সরি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওইটা মনে হচ্ছে যে কেউ হাত দিয়ে ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিলে যে গড়ায় গড়ায় যায় হুম হুম ওরকম। রসুল ভাই আমি মানে এটা খুবই বাজেভাবে এমন একটা শব্দ হয় মানে কানের মধ্যে এসে ঢুকে। হুম হুম তা আমি ভাইয়া হুট করে ছাদে চলে যাই, আমি কিন্তু চাই যে একটু দেখি যে আসলে কি হচ্ছে। হুম। তো এরকম কিছু হয় নাই। লাস্ট হচ্ছে আপনার আমি পরশু দিনের আগের দিন, ওই দিন আমি ছাদে ফোনে কথা বলছিলাম একজনের সাথে। তো আমি ওই সিঁড়ি দিয়ে উপরে উঠছি, নিচে নামছি, আপ ডাউন করতেছি। হঠাৎ করে রাসেল ভাই আমার ওই যে নিচের যে ছাদটা ওখানে মনে হলো ভাইয়া মানে কোরবানির যে সার থাকে না কিছু চুট, বড় বড় চুট, হুম হুম। ওরকম একটা সার আমার মনে হলো যে নিচে দাঁড়ায়া অন্য ইয়ার দিকে মুখ করে আছে। আসলে আমি ওই জায়গায় মানে পুরো শকড, আমি পিছনেও যেতে পারছি না, সামনেও যেতে পারছি না, পুরো জায়গায় স্টিল দাঁড়ায় আছি। আর ফোনে যে কথা বলবো ওরকম কোনো ইয়া ছিল না আমার। আমি আস্তে আস্তে করে নামছি, মানে আমার মনে হচ্ছিল যে না আমি আমার মধ্যে নাই, আর পুরাই একদম রোবট হয়ে গেছি। আস্তে আস্তে করে নামছি, তারপরে ভয়টা মানে এমনভাবে অনুভব করছি যা মানে বুঝাতে পারবো না আসলে ভাই। তো ভাই আমি আস্তে করে নাইমা আস্তে করে রুমে গেছি। রুমে যাওয়ার পর লাইট অন করছি। আমার ওই মানে যারা ঘুমায় ওই আমাদের যে গলিটায় সবার রুমের সাথে জানলা অ্যাটাচ করা, লাইট যদি জ্বালানো হয় সবার রুমের মধ্যে আলো পড়ে, এই জন্য লাইটটা নিবানো থাকে আর কি। তো আমি যাই লাইটটা অন করলাম, অন করে আজকেও তাসিফ ভাইকে ডাক দিলাম। তাসিফ ভাই ডাক দিয়ে বললাম যে ভাই এরকম এরকম অবস্থা, আমি তো খুবই ভয় পেয়ে গেছি। তাসিফ ভাই একটু হুজুর টাইপের আর কি। তো উনি আমাকে পানি পড়ায় দিল, বললো এটা খান আপনি, আর মানে রাত্রে বেশি রাত করে ছাদে থাকবেন না ভাইয়া। তো এরপর থেকে ভাই এই 2 দিন আর আমি মানে 12টার পর তো ছাদে যাই না, বাইরে থেকে আসলে ডিরেক্টলি ঘরে ঢুকি। আর আমরা টোটাল ফ্লোরে সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে বাসাটা ছেড়ে দেবো আর কি। তো এই হচ্ছে বাসাটা কন্টিনিউ সমস্যাটা হচ্ছে বাসায়। এর হচ্ছে ফার্স্ট স্টোরি ভাই। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমি সেই সাথে আমাদের সাথে আছেন একজন নতুন অতিথি, তার কাছে চলে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় চলে যাব। আসসালামু আলাইকুম, আমার নাম সৌরভ। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদপুর থেকে এসেছি। চলে যাই আপনার ঘটনায়। চলুন। আমি যে ঘটনাটা বলবো এটা হচ্ছে যশোর মাগুরার একটা ঘটনা। আমি আমার একজন রিলেটিভের কাছ থেকে কালেক্ট করেছি। জি। ঘটনাটা যে বলবো সেটা একটা লোককে কেন্দ্রিক। হুম হুম লোক তার মায়ের সাথে একটা গ্রামে থাকতো। তো গরিব হওয়ার কারণে ছেলেটাকে একটা অফার আসে যে সে বাহিরে বিদেশে যে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবে। হুম হুম। তো ছেলেটা অফারটা নেয়, অফারটা নিয়ে চলে যাবে। তো তখন তার মা বলে যে আমি তো গ্রামের বাড়িতে একাই থাকবো, তুমি বিয়ে করে তোমার বউয়ের সাথে থাকলে আমার ভালো হবে। তো তিনি বিয়ে করে 7 দিন পর বিদেশে চলে যায়। ইতিমধ্যে 6টা বছর পার হয়ে যায়। তো যখন উনি ফেরত আসবে দেশে, তো তখন তার ওয়াইফকে কল দিয়ে সে বলতেছে যে বাইরে থেকে তার জন্য কি কি গিফট নিয়ে আসবে। তো তখন তার ওয়াইফ একটা লিস্ট দেয় যে এগুলা নিয়ে আসবে। তো তখন বাংলাদেশ টাইমে যখন সে কল দিছিল তখন হচ্ছিল সন্ধ্যা। এই টাইমে সে তাদের গ্রামের বাড়ির উঠানে বসে এগুলো বলছিল। তো লিস্ট নেওয়ার পর লোক শপিং করার পর দেশে চলে আসবে, ফ্লাইটে ওঠে, ঢাকায় এসে নামে। ঢাকা থেকে যশোর যেতে যেতে তার আনুমানিক রাত 11টা বেজে যায়। এখন সে যেখানে নামে সেখান থেকে তার গ্রামের বাড়ি প্রায় আধা ঘন্টার একটা রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে যেতে হয়। তো সে এখন ভ্যান খুঁজতেছে, এত রাতে তো ভ্যান বা কোনো যানবাহন খুঁজে পাওয়া যায় না। তো সে বাজারের মাথায় একটা ভ্যানওয়ালা দেখে যে অলমোস্ট বাড়ি চলে যাবে তার ভ্যান রেখে। তো শীতে সে তাকে অফার দেয়, বলে যে আপনি আমাকে বাড়িতে নিয়ে পৌঁছে দেন, আপনি যে প্রাইস চাবেন সেইটাই আমি দিব। তো ভ্যানওয়ালাটাও রাজি হয়ে যায়। তো ওনারা সবকিছু নিয়ে রেডি হয়ে জার্নিটা স্টার্ট করে। কাঁচা রাস্তা দিয়ে ভ্যান যাচ্ছে, একটু উঁচু নিচু আছে, এই জন্য ভ্যান ঝাঁকি হচ্ছে। তো হঠাৎ করে রাস্তার মাঝখানে একসময় ভ্যানটা অনেক জোরে ঝাঁকি খায়। তো ভ্যানওয়ালাও হচ্ছিল লোকটার সাথে একটা কনভারসেশনে ছিল না, এই জন্য কিছু জিজ্ঞাসা করেনি যে পিছনে কিছু হয়েছে কিনা। দেন ইতিমধ্যে তারা বাসায় চলে গেছে। তো তখন যখন লোকটা বাসায় চলে আসছে, তার মা ছুটে আসছে হারিকেনের আলো নিয়ে যে ছেলেকে দেখবে। তো লোকটা বলে যে মা, তুমি হারিকেনটা আমার কাছ থেকে দূরে সরো, হারিকেনের আলো আমার সহ্য হচ্ছে না।
তো তখন তার মা ভাবে যে আমার ছেলে অনেক দিন বিদেশে ছিল, তো তার ইলেকট্রিসিটির আলো পছন্দ হবে, এই জন্য আগুনের আলো পছন্দ হইতেছে না। তো তখন ওখানে ইলেকট্রিসিটি ছিল না, এই জন্য ছিল হারিকেন ছিল। তো সে তার বউকে বলে যে আচ্ছা তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বাসায় ঢোকো। তো বাসায় ঢোকার পর উনি ফ্রেশ ট্রেশ হওয়ার পর ওনার কিছু ফ্রেন্ডস আসে ওনার সাথে দেখা করার জন্য। তখন উনি ওনার মাকে বলে দেয় যে মা বলো, আমি তো অনেক দূর থেকে এসেছি, আমি অনেক টায়ার্ড, আমি আজকে কোথাও বাইরে যাব না বা কারোর সাথে দেখা করব না। তো ওনার মা বলে যে আচ্ছা ঠিক আছে, তুই যেটা বলতেছিস সেটাই বলবো। দেন ওনার কিছু ফ্রেন্ডস আসে যে ওকে বলেন যে আন্টি বের হয়ে আসতে, আমরা একটু বাইরে দেখা সাক্ষাৎ করি। তো উনি বলে যে বাবা ও তো এগুলা বলে দিছে, ও এখন আর বের হবে না। আচ্ছা। ইতিমধ্যে তার ওয়াইফ তার জন্য শরবত নিয়ে যায়। তো শরবত যখন দেয় তখন তার পায়ের জুতা খুলে দিতে যায়। তো জুতা যখন খুলে দিতে যায় তখন সে দেখে যে তার গায়ে প্রচন্ড অনেক লম্বা লম্বা লোম, খুব ঘন ঘন লোম। তো সে ব্যাপারটা খটকা লাগে। তো সে এখন এসে তার মাকে বলে যে মা দেখো, আমার তো জিনিস ভালো লাগতেছে না, আমি তো তার সাথে সংসার করছি 7 দিন, কিন্তু আমি তো জানি যে তার কি, কিন্তু আমার কেন জানি ভালো লাগতেছে না। তো তখন তার মা বুঝাই দেয় যে 6 বছর পর আসছে, এই জন্য একটু মন এরকম লাগতেছে, ব্যাপার না, ঠিক হয়ে যাবে, তোমরা থাকো, আজকে রাতে ওখানেই থাকো, বাইরে থাকার দরকার নেই। আচ্ছা। তো তখন তাদের বাসা এমন ছিল যে ইট দেওয়া বাসা, ফ্লোরটা মাটির, সামনে একটা বারান্দা আছে, রুম হচ্ছিল একটাই। তো এক রুমের মধ্যে লোকটা এবং তার ওয়াইফ, আর বাহিরের বারান্দায় তার শাশুড়ি, তার মা এবং কয়েকটা রিলেটিভস, তারা সবাই বাইরে শুয়েছিল। তো রাতের এক পর্যায়ে তার লোকটার যে ওয়াইফ ছিল, ওয়াইফের মা ঘুমাইতে পারতেছিল না রাতে। তার মাথায় এটা চিন্তা ভাবনা চলতেছিল যে তার মেয়ে এরকম একটা কথা বললো, এটা তো সাধারণত কেউ বলে না। তো এটা ভাবতে 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 এক সময় সে ঘুমায় যায়। এক সময় সে শোনে যে হাড্ডি ভাঙ্গার একটা আওয়াজ আসতেছে, আর কেউ চুপচাপ করে কিছু খাচ্ছে। অনেকক্ষণ ধরে এই শব্দটা হচ্ছে। সে ভাবতেছে যে পাশে কোথাও বিড়াল টিড়াল হবে। তো সে তার বেআইন সাহেবকে বললো যে আপনি কি রান্নাঘরে, ঘুম থেকে ডাক দিয়ে বললো যে আপনি কি রান্নাঘরে কিছু রেখেছেন, যে দেখেন এরকম শব্দ হচ্ছে। তো বলে যে না, আপনি টেনশন নিয়েন না, আপনি ঘুমাই পড়েন, রান্নাঘরে কিছুই রাখা নেই। তো সে তো নিশ্চিন্তে ঘুমাইতে পারতেছে না, তার মেয়েও এরকম একটা কথা বললো, আবার এরকম শব্দ শুনতেছে, কিছু খাচ্ছে, সে নিজেও বুঝতে পারতেছে কিছু জিনিস কিছু খাচ্ছে। তো এই টেনশন করতে করতে সে হঠাৎ করে ঘুমায় যায়। সকালবেলা ফজরের আজান দেয়নি, তখন সে আগেই ঘুম থেকে উঠে গেছে, অজু টজু বানাইতে যাবে। তখনও এখনো ভোরের আলো ফোটেনি। অজু বানায় আসার পর ভোরের আলো একটু ফুটছে, তখন সে দেখে যে মাটির যে বাসা থাকে, মাটির বাসার ভিতরে যেন পানি পড়লে যাতে বাহিরে চলে আসে, এই জন্য একটা ছোট্ট নালী থাকে। তো উনি খেয়াল করে দেখে ওই দরজার নিচের নালীর ওখানে রক্ত গড়গড় করে বের হয়ে আসতেছে। এটা দেখে তো সে খুবই অ্যাস্টনিশড। সে সবাইকে চিল্লাফাল্লা করে ডাক দেয় যে দেখেন এগুলো কি হইলো, আপনার ছেলে আমার মেয়েকে মেরে ফেলছে। আর লোকটার মা বলতেছে যে আমার ছেলে অনেকদিন পর বিদেশ থেকে আসছে, এজন্য আপনার মেয়ে আমার ছেলেকে মেরে সবকিছু নিয়ে পালাই চলে গেছে। তো এই দুইজনের মধ্যে ঝগড়া হইতে হইতে এক সময় কেউ ভিতরে কি হয়েছে এটাই দেখে নাই। বা এলাকার মুরব্বী লোকজন এসে দরজা ভেঙে দেখে খাটের উপর শুধু হাড্ডি, ভাঙা হাড্ডি, আর একটা স্কালের উপরের ভাগের মধ্যে লম্বা চুল। এটা থেকে আইডেন্টিফাই করা যায় যে ওয়াইফটা ছিল, লোকের যে ওয়াইফটা ছিল, সেই ওয়াইফের মাথার ওটা খুলি। পরে এটা সবাই ভাবে যে এটা তো ধরেন বাসা ভিতর থেকে লক করা, হাজবেন্ডও ভিতরে ঢুকছিল, ওয়াইফও ছিল। তো ওয়াইফের ডেড বডি অনুমান করা যাচ্ছে যে এটা ওয়াইফের ডেড বডি, কিন্তু তাহলে হাজবেন্ড কই গেল? তো এটা সবাই হচ্ছে অস্বাভাবিক কিছু হয়েছে। তো পাশে একটা ছিল, পীরের ছেলে ছিল। তো সে পীরের বাসা থেকে আসার পর সে একটু দেখার পর উনি বলে যে যখন ওনার ওয়াইফ ওনার সাথে কথা বলছিল তখন তাদের উঠানে একটা ডালিম গাছে একটা খারাপ কিছু জিনিস ছিল। তো সে তখন এই ডালিম গাছ থেকে বসে বসে শুনে ফেলছিল উনি কি বলছে, আর উনি ওই ওয়াইফের প্রতি একটু অ্যাট্রাক্টেড ছিল। তারপর যখন লোকটা বিদেশ থেকে আসছে, ওই রাস্তার মাঝখানে যে একটা ঝাঁকি হয়েছিল, ওই ঝাঁকির সময় নাকি ওই খারাপ জিনিসটা ওই লোকটাকে মেরে ফেলে ওনার রূপ ধরে গ্রামের বাড়িতে আসে, এবং রাতে যখন সুযোগ পায় তখন ওই মহিলাটাকে খেয়ে ফেলে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনা যাব আমরা।
আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। জি। আমি উত্তরা থেকে এসেছি। আমি এখন যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা আমার গ্রামের বাড়িতে জামালপুরে আর কি আমার চাচার সাথে ঘটে। তো আমাদের গ্রামটা হইতেছে আপনার জামালপুরের 1 নং কেন্দ্র ইউনিয়নের আপনার পুটামনি গ্রাম। জি। তো আমার চাচা আমার সম্পর্কে উনি আমার চাচা হয়। তো উনি আর কি কৃষক, তার জন্য আর কি ওনার মানে আর কি অন্যের জমিতে আর কি তিনি কৃষিকাজ করেন। তো রেগুলার মতো একদিন উনি কৃষিকাজ করতে আপনার একটা জায়গায় গেছে। সেই জায়গায় ওনার সাথে আরও 3 জন লোক ছিল। সেই জায়গাটা একদম ফাঁকা ছিল। সেখানে শুধু একটা বটগাছ ছিল। আপনার গরম দিনের ঘটনা এটা। তারপর ওনারা কাজ করতেছে, কাজ করার পর দুপুর টাইমে যখন খাওয়ার টাইম হয়েছে জি। তখন আমার চাচার সাথে যে আরো 3 জন ছিল, তো ওনারা আমার চাচাকে বলে চলো এখন তো খাওয়ার টাইম হয়েছে, এখন খেয়ে আসি। তো আমার চাচা বলছে যে যে তোমরা যাও, আমি একটু পর আসতেছি। তো আমার চাচার সাথে আরো 3 জন ওনারা আপনার খাইতে গেছে, খাওয়া দাওয়া শেষ করে আসছে। পরে আমার চাচা আর কি খাইতে গেছে, উনি আর কি ওই বটগাছের নিচেই যেয়ে বসছে। খাওয়া দাওয়া শেষ করার পরে উনি ওইখানেই বসে আছে। তো আমার চাচার সাথে যে আরো 3 জন লোক ছিল ওনারা আপনার কাজে আবার এসে কাজ শুরু করছে। এভাবে আধা ঘন্টা যাওয়ার পর দেখে যে আমার চাচা আর আসতেছে না। তো একজন বলল যে অনেক তো সময় হয়ে গেল, ওই তো এখনো আসতেছে না। একজন মানে আর কি একজনকে তার কাছে পাঠাই দিল ওনাকে ডেকে আনার জন্য। আচ্ছা। কিন্তু একজন যাওয়ার পরে দেখে যে আমার চাচা উনি আপনার মাথাটা হচ্ছে মাটিতে আর পাটা হচ্ছে বটগাছের মানে উপরের দিকে। এভাবে তিনি আর কি বটগাছে উঠতে চেষ্টা করতেছিলেন। তো এটা দেখে উনি ভয় পেয়ে যায় যে ওই এভাবে আচরণ করতেছে কেন, এইভাবে আছে কেন। তো সে ওখান থেকে আইসা আর বাকি লোক 2 জনের সাথে এই ঘটনাটা বলে যে ওই তো মাথা মাটিতে রেখে পা উপর দিক উঠে গাছে ওঠার চেষ্টা করতেছে। তো ওই বাকি 2 জনও ওনার সাথে নিয়ে ওই আমার চাচার কাছে আসে। আসার পর আর কি আমার চাচার বলে কি হয়েছে তোমার, তুমি এইভাবে পা উপরের দিক রাখছো কেন। আর কি তিনি কোনো কথা না বলে আর কি চোখ বড় বড় করছে রাসেল ভাই। তো ওনাকে আপনার ধরে নিচে নামে সোজা করছে। সোজা করানোর পর তো ওনারে আর কি ওই গাছের কাছ থেকে নিয়ে আসা যেতেছে না। ওনার শরীরে এত শক্তি হয়েছে যে আর কি ওই 3 জনকে ঝটকানা দিয়ে আর কি ফালাই দিতেছে। তো এইভাবে তারা 3 জন যখন পারতেছে না, তো একজন পাশে একটু দূরে কয়েকটা বাড়ি ছিল, সেখানে দৌড়ে গিয়ে 2-3 জনকে আরও নিয়ে আসার পরে 5 জনে মিলে আর কি ওনাকে অনেক কষ্টে বাড়িতে দিয়ে যায়। দিয়ে যাওয়ার পরে আর কি তখন বাড়িতে এই ঘটনাটা জানাজানি হলে আমাদের পাশে মহল্লার হুজুরের কাছে যাওয়া হয়, যা আপনার ঘটনাটা শেয়ার করা হয়, বলা হয় পুরো হুজুরে একটা পানি পড়ে দিয়ে বলে যে পানিটা ছিটাই দিবা আর পানিটা খাওয়াই দিবেন। তো রাসেল ভাই পানিটা ছিটাই দিয়ে হুজুরের কথা মতো পানিটা খাওয়ানোর পর আর কি তখন একটু উনি শান্ত হয় আর কি, ওনার শরীরের থেকে ওইটা একটু প্রভাবটা চলে যায়, উনি ঘুমিয়ে পড়েন। তো রাত্রির বেলা উনি উঠার পর সবাই খাওয়া দাওয়া করে গ্রামের লোকজন কিন্তু রাসেল ভাই আর কি তাড়াতাড়ি ঘুমায় পড়ে। জি। তো খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমায় পড়ছে। ঘুমানোর পরে আর কি রাত যখন মাঝরাত তখন তিনি আর কি ওই তার শরীরে ওই অশরীরে আত্মাটা ভর করছে। উনি আর কি শরীর ঝাঁকি দিয়ে উঠে মানে সেই বটগাছের কাছে যাবে, এর জন্য আর কি দরজা খুলতেছে। এমন সময় আমার চাচির ঘুমটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আমার চাচি বলে যে তুমি কোথায় যাচ্ছ। তো বাইরে গেলে এমনিতে লাইট নিয়ে যাও, তো তুমি তো লাইট ছাড়াই তো যাইতেছো, কোথায় যাইতেছো তুমি বলো আমাকে। পরে উনি বলে যে আমি ওই বটগাছের কাছে যাব, আমার ওখানে যেতে হবে, আমার ওখানে অনেক কাজ আছে। তো আমার চাচি এটা শুনে ভয় পেয়ে যায়। ভয় পেয়ে যাওয়ার পরে চিল্লাচিল্লি শুরু করে। পরে আমরা পাশের রুম থেকে আমরা সবাই উঠে আসি। উঠে এসে দেখি যে উনি আর রুমে নাই, উনি আপনার ওই বটগাছের উদ্দেশ্যে আর কি রওনা হয়েছে। তো তারপর ওনারে মাছ রাস্তা থেকে অনেক কষ্টে 6-7 জনে মিলে আর কি ধৈরা মানে অনেক কষ্টে আনা হয়েছে রুমে। মানে কোনোভাবেই তার সাথে শক্তি দিতে পারা যেতেছে না। তার শরীরে এত পরিমাণে শক্তি আসছে যে এটা নর্মাল মানুষের থাকে না। তো ওনাকে এই অবস্থাতে পরিস্থিতি দেখার পরে কবিরাজের বাড়িতে যাওয়া হয়েছে। তো আমার চাচা আমার বাবা কবিরাজের বাসায় যায়। কবিরাজ বাসায় যাওয়ার পরে কবিরাজকে ডেকে আনে। কবিরাজকে ডেকে আনার পর কবিরাজ তাকে মন্ত্রতন্ত্র পরে আর কি পানি ছিটাই দিয়ে আর কি ওইটা ওই রাত্রের জন্য শান্ত করে
শান্ত করার পর বলে যে এটা এখন আর হবে না, সমস্যা নাই, আপনারা কোনো টেনশন করেন না, এটা আর কি এখন চলে গেছে। আচ্ছা। এরপরে রাসেল ভাই এভাবে আরো 2 দিন কেটে যায়। হুম। 2 দিন যাওয়ার পর তার 2 দিন তিনি নর্মাল ছিল। তারপরে দিন আপনার শনিবারের রাত্রে মাঝরাতের দিকে সেম ঘটনাটা আবার ঘটে। আচ্ছা। তিনি ঘুম থেকে উঠে ওই বটগাছে যাওয়ার জন্য আর কি দরজা খুলে আপনার রওনা করে। এই সময় আমার বাবা বাথরুমে যাওয়ার জন্য আর কি বের হয়েছিল, উনি এটা দেখতে পায় যে উনি বের হয়ে চলে যেতেছে একা একা অন্ধকারে। তো আমার বাবা এটা দেখে বুঝতে পারে যে ওইটা মনে হয় আবার ওনার শরীরে ভর করছে। তো আমার বাবা, আমার চাচা ছিল, আরো কয়েকজন লোকজনকে ডেকে এনে তাকে মানে আর কি ওখান থেকে নিয়ে আসতে পারতেছে না, তার শরীরের শক্তিটা যেন আরো বেড়ে গেছে। হুম। তো আর কি ভাই ওইখানে আপনার দড়ি ছিল, ওই দড়ি দিয়ে তাকে হাত পা বেঁধে অনেক কষ্টে তাকে রুমে আনা হয়। আবার সেই রাত্রি আবার ওই কবিরাজের কাছে যাওয়া হয়। পরে কবিরাজকে অনেক কবিরাজ আধা ঘন্টা পর আসে। আধা ঘন্টার মাঝখানে সে নানা রকম মানে আর কি কথা বলতেছে, যে আমার খুব পানি পিপাসা পাইছে, আমাকে পানি দাও, আমার ক্ষুধা লাগছে, আমার বান্ধন খুলে দাও, আমার কিছু হয় না, আমাকে ছাইড়া দাও। কিন্তু কেউ এই কথা না শুনে ওকে ওইভাবেই বেঁধে রাখছে, তাকে আর কিছু দেয়া হয় নাই। পরে কবিরাজ আসার পরে আর কি উনি তার ব্যাগ থেকে আপনার জিনিস বের করছে। বের করার পরে সরিষার তেল আর আপনার কাঁচামরিচ তার হাতে পিষে আপনার একটা ইয়েতে আর কি হাড়ের ইয়েতে একটু করে ওনার নাকের সামনে ধরছে। নাকের সামনে ধরার পরে আর কি উনি বলতেছে যে, আমার চাচা বলতেছে যে এটা আমার নাক থেকে সরাও, আমার আর সহ্য হচ্ছে না, আমার দুম বন্ধ হয়ে যাইতেছে, এটা আমি আর পারতেছি না। পরে আর কি রাসেল ভাই তখন কবিরাজ তার বা হাতের কানি নখটা চেপে ধরে বলছে যে তুমি কোথা থেকে আসো, তুমি ওরে কেন ধরছো, ওই তোমার কি ক্ষতিটা করছে। পরে সেই অশরীর আত্মাটা আপনারা বলতেছে যে আমি ওই বট গাছে ছিলাম, ওই আমার উপরে বসে আমার উপরে খাওয়া দাওয়া করছে, এটা এর জন্য আমি ওরে ধরছি। কই তুই তো তোমার তো আর দেখে নাই, ওই জায়গাতে তুমি ছিলা, এটা তো তোমার দেখে নাই। পরে রাসেল ভাই আর কি বলতেছে কবিরাজের মানে কোনোভাবেই সে যাবে না। ওকে কিভাবে পাঠালো সেটা আমাকে একটু বলুন। পরে সে কোনোভাবেই যাবে না। পরে কবিরাজ যখন ভয় দেখাইছে, তুমি যদি এখন না যাও তাহলে তোমাকে আমি বোতলে বন্দি করে নিয়ে যাবো, তুমি সেটা চাও? তখন সেটা বলছে না, আমি সেটা চাই না। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাইতেছি, আমি আর কখনো আসবো না। তখন কবিরাজ বলছে যে তুমি যে চলে যাবা এটা আমি বুঝবো কি করে। পরে বলছে যে বাড়ির পাশে যে বড় গাছটা আছে, ওই গাছের একটা বড় ডাল আমি ভেঙে রেখে যাব যাওয়ার সময়, ওই ডালটা ভাঙার সাথে সাথে বুঝবেন যে আমি চলে গেছি। তারপর রাসেল ভাই কিছুক্ষণ পর ওইটা আপনার ওই গাছের বড় ডালটা ভেঙে চলে যায়। তারপর থেকে আর ভাই আর আসেনি। থ্যাংক ইউ সো মাচ। মুহূর্তে আমার সঙ্গে আরো একজন অতিথি আছেন, আমাদের শেষ অতিথি, এবং তার সঙ্গে আমরা তার সাথে ঘটে যাওয়া ঘটনা শুনবো এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাইয়া। আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি নিশাত আফরোজ, এসেছি বাসাবো থেকে। জি। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার পরিবারের সাথে ঘটে যাওয়া। এটা 2005-এর ঘটনা অ্যান্ড পিরোজপুর জেলার, বরিশালের ভেতরে পিরোজপুর জেলার। তো আমার ঘটনাটি ঘটেছে বেসিক্যালি আমার মেজো ভাইয়ের সঙ্গে। আমার মেজো ভাই একদিন সন্ধ্যার সময় গিয়েছিল গরু আনার জন্য, মাঠে গরু আনার জন্য গিয়েছিল। তো গরু আনতে আনতে সন্ধ্যা হয়ে গেছে, অনেক বেশি সন্ধ্যা হয়ে গেছে, যেটাকে বলে মাগরিবের আজানের একটু আগের যে মুহূর্তটা, এক্স্যাক্টলি ওই মুহূর্তটাতে। তো আমার ভাই যখন যাওয়ার পরে গরু হঠাৎ করে কেন যেন এদিকে ওদিকে দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তো ও ধরার চেষ্টা করে, ওর এজও তখন খুব একটা বেশি ছিল না। তো ও ধরার চেষ্টা করে, যখন ধরতে পারছে না, এরকম একটা সময় গরু একদম মানে সজোরে দৌড় দিয়ে আমাদের বাড়ির পাশেই একটা বাগান আছে, বাগানের নামটা হচ্ছে সবেদের বাগান। ওটা খুব নাম করা একটা বাগান। ওখানে প্রচণ্ড সমস্যা আছে, মানে ওখান থেকে ওই বাড়িতে যে ফ্যামিলিগুলো থাকে তাদের ভেতরে মানে পুরুষ মানুষ বলতে কেউই বেঁচে নেই, মানে কোনো না কোনো ইনসিডেন্টে তাদের ভেতর থেকে মারা যাবেই, পুরুষ মানুষজন থাকেই না। তো ওই যে বাগানটা, ওই বাগানটার ভেতরে হঠাৎ করে গরুটা দৌড় দিয়ে চলে যাওয়ার পরে আমার ভাই পেছন যায়, যে গরু ধরতে পারে না। তারপরে হঠাৎ করে দেখতে পাচ্ছি কোনো একটা গাছের কাছে গরুটা দাঁড়িয়ে গেছে হঠাৎ করে। তো ও গরু ধরতে যাবে যখন, তখন ওর কেন যেন মনে হলো যে আশেপাশে হয়তো বা কিছু আছে, ও অনুভব করছে সেটা। তো ও হঠাৎ করে যখন সামনে তাকায়, দেখে যে বিশাল
হোয়াইট কালারের একটা মানে কাপড় পরা কিছু একটা দাঁড়িয়ে আছে। তো ও মাথা উপরের দিকে দিয়ে তাকানোর চেষ্টা করে, তাকিয়ে ও দেখে যে মাথা ছাড়া অনেক লম্বা কিছু একটা ওর সামনে দাঁড়ানো। তো ও ওটা দেখে সাথে সাথে মা বলে শুধু একটা চিৎকার দেয়, চিৎকার দিয়ে ও বেহুশ হয়ে যায়। তো আমার আম্মু ওই চিৎকার শুনতে পায়, শুনতে পাওয়ার পরে আমার আম্মু দৌড় দেয়, সাথে সাথে আমরা যদিও শুনতে পাইনি ওর চিৎকারটা আম্মুর শুনেছে, আচ্ছা আমরা আম্মুর পেছনে পেছনে দৌড় দিই। আম্মু যখন যায়, যেতে যেতে আম্মু বলে আমার ছেলে আর নাই, বিকজ আমরা সবাই জানি ওই বাগানটা সম্পর্কে এবং পুরো এলাকার মানুষই জানে যে ওটা খুব খারাপ একটা জায়গা। তো আমরা পিছনে পিছনে যেয়ে যখন দেখি যে ভাই ওখানে বেহুশ হয়ে আছে, তো আমরা একটু পানির জন্য অনেক চিল্লাচিল্লি করি যে কেউ একটু পানি দেন, আমার ভাই মরে গেল, মানে খুব বাজে অবস্থা হয়েছিল, ওর মুখ থেকে ফেনা ফেনা বের হয়ে যাচ্ছিল, এরকম একটা অবস্থা। তো আমরা কোনো ভাবেই পানি ম্যানেজ করতে পারিনি। তারপরে আমার বোনটা কোথা থেকে যেন একটু পানি নিয়ে আসে, পাশে আবার একটু খাল ছিল, ওখান থেকে পানি নিয়ে আসে, নিয়ে আসার পরে ওর মুখে ছেটানোর পরে ও সেন্স আসে, আমরা ওকে বাড়িতে নিয়ে আসি। ঘটনা এখানেই শেষ হয়ে যায় না, তার পরের দিন হচ্ছে পহেলা বৈশাখ থাকে। তো পহেলা বৈশাখ সবকিছুই ঠিকঠাক চলছিল, সকাল থেকে বাড়িতে মোটামুটি প্রিপারেশনও ছিল খুব ভালো। তো আমার ভাই, আমি তখন ছোট, তো আমাকে ঘাড়ে করে নিয়ে, ওখানে রাস্তা আবার খুব খারাপ ছিল, মাটির রাস্তা ছিল, আমার ভাই আমাকে ঘাড়ে করে নিয়ে পাশের গ্রামে আর কি এক মেলা বসে, ওখানেও আমাকে নিয়ে যাচ্ছে। তো নিয়ে যাওয়ার পরে আমরা গেলাম, যে মেলা থেকে ফিরতে ফিরতেও আমাদের একটু সন্ধ্যার মতো হয়ে গেছে। আচ্ছা, তো আমি সাথে আছি, এজন্য আমার আম্মু আসলে অতটা টেনশন করছিল না, যে গতকাল তো একা একা ছিল, এজন্য হয়তো বা সমস্যা হয়েছে, আজকে আর সমস্যা হবে না। তো আমরা যখন আসি, আসার সময় অনেক কিছুই কিনি, সাথে আমরা একটা মুরগি নিয়ে আসছিলাম, তবে তখন তো আর ড্রেসিং করার ওয়ে ছিল না, আমরা হচ্ছে মুরগিটা ওভাবেই নিয়ে আসি, তাজা অবস্থায় নিয়ে আসছি। তো নিয়ে আসতে বাড়িতে পৌঁছানোর পরে, তখন হচ্ছে আমরা যখন বাড়িতে ঢোকার পরে মাগরিবের আজান দিয়েছে। তো আম্মু দেখতে পাচ্ছে যে পুরো মুরগিটা নীলাভ একটা আকার ধারণ করেছে, মানে নীল একটা অবস্থা হয়ে গেছে মুরগিটার। তো আম্মু দেখার পরে ওই ম্যাচের কাঠি দিয়ে কেমন যেন কি যেন করে, আমি জানি না, ওটার নাম আমি বলতে পারবো না। তো আম্মু ওটা একটু শেক দিয়ে তারপরে মুরগিটা জবাই করে রান্না বাড়া সবকিছুই চলছে। এর ভিতর আমরা সবাই মোটামুটি খাওয়া দাওয়া করে ঘুমানোর জন্য চলে গেছি। তো আমাদের বাড়িতে 6টা রুমের মাঝখানের যে রুমটা, ওই রুমটা হচ্ছে অনেক বড়। তো রুমের দুইটা কর্নারে 2টা খাট। তো এক খাটে আমার দুই ভাই এবং আমাদের একজন গেস্ট, এবং অন্য পাশের খাটে আমার 2টা বোন এবং আমার একটা মামি ঘুমিয়েছিল। তো ওই রুমের সাথে মানে পাশেই হচ্ছে গিয়ে বাইরে বের হবার জন্য আমাদের আরেকটা গেট, ওটা হচ্ছে গিয়ে মানে হিডেন গেট আর কি। আচ্ছা, সো ওই হিডেন গেটের ওখানে আমার আম্মু আবার একটু, ওনার বদ অভ্যাস আছে, রাতের বেলা উনি মুড়ি ভাজে। তো রাত 12টা-12:30 দিকে উনি মুড়ি ভাজছে, পাশে পাশের মামিদেরকে নিয়ে, 2জন মামিকে নিয়ে মুড়ি ভাজছে, গেটের সব লক করা বাইরে থেকে। তো আম্মুকে, আমার মামি একটু ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলো, ওঠার পরে মামি আম্মুকে যে বলতেছে যে তোমাদের ওই গেটের সামনে দেখলাম বিশাল একটা শিয়াল, তুমি এখন মুড়ি ভাজা বাদ দাও, গ্রামের বাড়িতে পহেলা বৈশাখের রাতকে মনে হয় সারানির রাত বা কিছু একটা বলে, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। সো আম্মুকে বললো যে তুমি এখন বাদ দাও, কারণ তোমাদের ফ্যামিলিতে এমনি সমস্যা। একটু ছোট্ট করে বলে রাখি, আমার বাবা আবার আগে একটু জিন টিন ছাড়াই, তো এরকম মানে একটু হুজুর টাইপের আমার বাবা, তো আমাদের ফ্যামিলিতে এরকম একটু সমস্যা আছে। তো আমার আম্মু এই কথা কানে নিল না নিয়ে উনি ভাজতেছে। তো এর ভেতরে আমার সেজো বোনটা হঠাৎ করে স্বপ্নে দেখতেছে যে আমার মেজো ভাইকে কেউ একজন বিছানা থেকে লাথি দিয়ে মানে ফেলে দিচ্ছে। তো এটা যখন আমার বোন স্বপ্নে দেখলো, ও হঠাৎ করে চোখ খুলে ফেলে ও মানে আমার ভাইকে দেখতে গেছে যে গতকাল এরকম একটা ইনসিডেন্ট হলো, দেখি আসলে কি অবস্থা। তো চোখ খুলে দেখতে পাচ্ছে যে মশারির ভেতরে ফুটবলের মতো করে একদম ছোট্ট করে ওকে ফেলে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমার বোন ওখান থেকে লাফ দিয়ে হাতের উপরে আমার ভাইকে ধরার চেষ্টা করলো। তো ওর হাতে যখন পড়লো, এসে পড়ার সাথে সাথে ওর পুরো শরীরটা ছেড়ে দিল, মানে কিছুক্ষণ আগে যে আকারটা ছিল ওই আকারটা পুরোটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে মুখ থেকে গোগলা ছুটে, মানে মাথা টাথা পুরো বাঁকা হয়ে গেল, মুখ বাঁকা হয়ে গেল, এর ভেতরে
মানে ঘরের ভিতরে কান্নাকাটি চিল্লাচিল্লি, আমরা সবাই ভেবেছিলাম অন্য কোনো সমস্যা। তো তার ভিতরে আমরা চিল্লাচিল্লি কান্নাকাটি করার পরে আম্মু এটা শুনতে পেয়ে বাইরে থেকে ভিতরে চলে আসলো, সবাই মিলে চলে আসলো। চলে আসার পরে মানে দোয়া দুরু যে যা পারে সবাই সবার মতো করে পড়ছে। আমার বাবা আবার ওই দিন বাসায় ছিল না, আমার বাবা যশোরে চাকরি করতেন, তো আব্বু ওখানেই ছিল। এই জন্য মানে আম্মু যেটা পারতো বা আমরা যারা যেটা পারি আমরা সবটুকু বলার চেষ্টা করেছি, বাট তাতে খুব একটা যে লাভ হচ্ছিল সেরকম না। তো আম্মু বলছিল যে আমার ছেলে মনে হয় আজকে আর থাকবে না, তোরা কেউ একটু পানি নিয়ে আয়, আমি একটু ওরে শেষ পানিটুকু খাওয়াই দিই। তো আমার ভাই গেছে পানি আনার জন্য, সামনের রুমে পানি ছিল। ও যখন আনতে গেছে ও ঠিক দেখতে পেলো যে জানালার কাছে ওরকম কিছু একটা। তো ও তারপরেও চিন্তা করলো যে না, আগে ভাইকে তো পানি খাওয়াই। তো জগ নিয়ে দৌড়ায় চলে আসছে ভিতরে, পানি খাওয়ানোর চেষ্টা করা হলো কিন্তু পানিও গালে নিচ্ছে না। তো ওই রাতটা কোনো মতে অনেক কষ্টে দোয়া দুরুদ পড়ে টড়ে কাটায় দেওয়া হলো। সকালবেলায় ওকে নিয়ে আমরা উঠানে গেলাম। তো রাতের বেলা এত চিল্লাচিল্লি, গ্রামের মানুষ কেউ আসেনি, তবে সকালবেলায় সারা গ্রামের মানুষ সবাই চলে আসছে দেখার জন্য যে আসলে এই বাড়িতে সমস্যাটা কি হয়েছে। তো সবাই আসছে, ওর অবস্থা রাতে মোটামুটি চেঞ্জ হলো, মানে আজানের একটু আগে কিছুটা চেঞ্জ হয়েছিল। সকালটা হওয়ার সাথে সাথে আবার সেম অবস্থা, মানে মুখটুক বাঁকা টাকা হয়ে অবস্থা পুরোপুরি খারাপ। এর ভিতরে বাবাকে মানে রাতেই ফোন করা হয়েছিল, বাবা সকালবেলাই চলে আসে। চলে আসার পরে ওকে মানে আব্বু যেটা যেটা জানে সব কিছুই বলেছে। তারপরে মানে যেটা আসলে সমস্যাটা করেছিল তাকে হাজির করার চেষ্টা করে, তো হাজির হয়ও। হবার পরে বলে যে আসলে সে খুব বৃদ্ধ, সে ছেড়ে যাবে না, এরকম একটা কথা বলেছে। এবং বলেছে যে আমার আয়ত্তের ভিতরে এসেছে, আমি তো ওর কাছে যেতে চাইনি, আমার আয়ত্তের ভিতরে এসেছে, এজন্য আমি ওকে সমস্যা করতেছি, আমি এজন্যই ওকে এরকম হ্যাম্পার করতেছি। তো এটা যখন বলে তো বাবা তখন বলে যে না, তুমি এভাবে যদি করো ছোট একটা ছেলে ও মারা যাবে। তো অনেক কিছু করার পরে মানে তখন তো চলে যায়। চলে যাওয়ার পর মানে বাবা ওকে তাবিজ টাবিজ দিয়ে দেয়, গোসল দিয়ে দেয়, সব কিছুই করে। তারপর থেকে মোটামুটি ওই সমস্যাটা দূর থেকে আছর করার চেষ্টা করে, কাছে আসতে পারে না। এবং মানে সে বলেও গেছিল যে কখনো না কখনো সে আবারও আসবে, সে আবারও সমস্যা করবে। তো রাসেল ভাই, এটাই ছিল আমার গল্প। থ্যাংক ইউ সো মাচ। আমাদের প্রথম অতিথির কাছে চলে যাব আমরা এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব। জি। আসসালামু আলাইকুম, আমি নিয়াজ মিরপুর থেকে এসেছি। তো আমার এই ঘটনাটা ঘটে চট্টগ্রামের মিরসরাইতে। তো আমরা গত বছর 2018-এ জুলাই মাসে আমরা 4জন ফ্রেন্ড মিলে ঠিক করি যে আমরা বাড়িতে ঘুরতে যাব। তো আমরা আর কি ওই সপ্তাহে আমরা ঈদের এক সপ্তাহ পর আমরা 4জন মিলে রওনা দিই। তো আমরা আর কি, যেহেতু আমার বাড়ি মিরসরাই, আমার টোটাল রাস্তাটা আমার আর কি চিটাঙে বাসে যাওয়া লাগে না। সো আমি ফেনী হয়ে ভেঙে আমি আর কি চিটাং যেতে চাই আমার বাড়িতে। তো আমরা রাত 11টার সময় আমরা বাসে উঠি। আমরা চিন্তা করেছিলাম যে আমরা হয়তো 3টার সময় আমরা পৌঁছে যাব, ফজরের সময় পৌঁছে যাব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পৌঁছে যাই রাত আর কি 8টার সময় আমরা আর কি ফেনীতে পৌঁছে যাই। সেখান থেকে আমরা আরেকটা দূরপাল্লার বাসে উঠি এবং সে বাসে করে আমরা বাকিটা রাস্তা আর কি পৌঁছাই। তো অন দ্য ওয়েতে আমার একটা ছোট ঘটনা ঘটে। তো ঘটনা যেটা যে আমরা আর কি দূরপাল্লার বাস যেটাতে উঠি, তো আমরা 4জনের সিট একসাথে আমাদের পড়ে নেই। এর মধ্যে 2জন আমরা একদম বাসের পিছের সিটে, একজন মাঝখানে আর একজন সামনে। একদম সামনে যে সিটে বসছে তার নাম হলো সাব্বির, মাঝখানে সৌরভ এবং শেষে আমি এবং আমার আরেক ফ্রেন্ড শাকিল। তো যে সাব্বির বসছে তার সাথে মূলত এই ঘটনাটা ঘটে, সে আর কি চাক্ষুষ প্রমাণ। তো যেটা হয় যে বাস চলাকালীন মোটামুটি ভালো গতিতেই চলতেছিল। তো হুট করে বাস আর কি রাস্তার মাঝখানে ব্রেক করে। তো ব্রেক করে দেখে আর কি আমরা পিছ থেকে মোটামুটি বলি যে কি হলো, মানে এরকম। তো পরবর্তীতে আমরা শুনি যে সামনে থেকে লোকজন বলাবলি করতেছে না এটা এরকম হতেই পারে। তো ঘটনা যেটা হয়েছে যে মানে সামনে যারা ড্রাইভার, কন্ট্রাক্টর, দেন আমার ফ্রেন্ড, ওরা যেটা দেখলো যে রাস্তার এই পাশ থেকে রাস্তার অপোজিট সাইডে সাদা লম্বা একজন আর কি মানুষ এই পাশ থেকে এ পাশে দৌড়ে যাচ্ছে। মানুষ বলা যায় না, অবয়ব আর কি। এই পাশ থেকে এই পাশে দৌড়ে মানে চলে গেল জাস্ট এক লাফে। তো এটা দেখে আর কি সামনে বাস কন্ট্রাক্টর সবাই আর কি জোরে মানে বাস আর কি জোরে ব্রেক করে। তো কন্ট্রাক্টর আর কি ড্রাইভারকে বলতেছে যে এগুলো ব্যাপার না, রাস্তায় হতেই পারে। তো এই ঘটনাটা আর কি আমরা পরে ফ্রেন্ডের কাছে বাস থেকে নামার পর শুনি। তো আমরা সেখানে আর কি বাড়িতে পৌঁছাই রাত 3টার সময়। তো পৌঁছানোর পর আমরা আর কি ওখানে রাতের বেলা ওখানে কোনো সিএনজি এরকম ছিল না।
তো হাইওয়ে থেকে আমরা একটা সিএনজি নিয়ে ওখানে আর কি বাইপাস রোডে ওখান থেকে সিএনজি নিয়ে আমরা ভিতরে আর কি গ্রামের ভিতরে অলমোস্ট আরও 8 কিলো রাস্তা আমাদের বাকি। তো ওই 8 কিলো রাস্তা আমরা সিএনজিতে রওনা দিই। তো রওনা দেওয়ার পর আমরা আর কি পুরো রাস্তা আমরা যেতে পারিনি, 2 কিলো রাস্তা থাকতে আমাদের ছেড়ে দেওয়া লাগে, রাস্তা বাকিটা ভাঙা হওয়ার কারণে। তো বাকিটা রাস্তা আমরা হেঁটে হেঁটে আর কি আমরা 4 জন রওনা দিই। তো এই সময় আর কি মানে অন্ধকার ছিল সম্পূর্ণ। তো আমরা আর কি সামনে থেকে আমরা মোবাইলের টর্চ লাইট দিয়ে আমরা দুজন করে আগাচ্ছিলাম। তো আমি আর আমার এক ফ্রেন্ড আর কি আমরা একটু মোটামুটি আগে গেছি আর কি। আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল তখন আর কি শাকিল, আর পিছে ছিল হলো সাব্বির আর সৌরভ। তো ঘটনাটা ঘটে মূলত সাব্বিরের সাথে, যেটা হয় যে আমরা যেহেতু একটু আগায় গেছি, তো পিছ থেকে সৌরভ এসে আমাদের ডাক দেয় যে এদিকে তোরা বেশি আগে গেছিস। তো এই মাঝখানে সৌরভ যে মানে সাব্বির সৌরভকে যে বললো যে মানে তার রাস্তার মধ্যে খুব ভয় লাগতেছে, তার পিছে পিছে কেউ আসতেছে। তো সৌরভ সেটা তোয়াক্কা না করে যখন তাকে ডাক দেয় তখন আর কি মানে সৌরভ একটু আগে আসছে, তখন সাব্বিরের যেটা হয় যে মানে আমরা পিছ থেকে সবাই শুনি যে সাব্বির চিৎকার করে উঠছে, যে চিৎকার করে সাপ সাপ বলতেছে। তো আমরা সবাই মিলে যখন তার কাছে যাই, কাছে গিয়ে দেখি সে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, এবং গড়াগড়ি খেতে খেতে সে বলতেছে যে আমার মুখ দিয়ে সাপ ঢুকে গেছে। কিন্তু আমরা আর কি তখন কি করব বুঝতে পারতেছিলাম না। তো আমাদের মধ্যে যে শাকিল যে ফ্রেন্ডটা ছিল সে আর কি একটু মানে দেখতে পেলো যে ওই মানে দূর থেকে একজন মুরব্বী আর কি মানে সাদা অভাব টাইপের একজন মুরব্বী আর কি আসতেছে সামনে। তো সেটা আসতেছে দেখে মানে সে এসে জাস্ট আমাদের কোনো কিছু না বলে মানে আর কি সাব্বির মাটিতে গড়াগড়ি খাচ্ছিল, শাকিল দেখেছিল। তো সে সাব্বিরের গায়ে হাত দিয়ে জাস্ট মানে কিছু আর কি বিড়বিড় করে কিছু পরে, আমরা কেউ কোনো কিছু শুনিনি, বাট সাথে সাথে সাব্বির বমি করে দেয়। তো সে বমি করে দেয়, তো সে নর্মাল হতে হতে ওই মানে মুরব্বী লোকটা আমার দিকে তাকায় বলতেছে যে তুমি অনেক বড় হয়ে গেছো। তো এটা দেখে আমি ওই লোকটাকে আমি কখনো দেখিনি আমার লাইফে, এটুকু আমি কনফার্ম। বাট ওই লোকটা আমাকে চিনলো, আমি বাড়িতে গেছি অল্প 7 বছর পর। এখন সেই লোকটা আর কি মানে আমাদের এই কথাটা বলে কোনো অপেক্ষা না করে সে পাশে আর কি আইলের দিকে মানে রাস্তার পাশে যে জঙ্গলের ভিতরে আর কি হাঁটা মানে শুরু করে দেয়। তো আমরা সব অবাক হয়ে দেখলাম সে জঙ্গলের মধ্যে ঢুকে জাস্ট মিলাই গেল। তো যেটা হয়েছিল যে মানে ওই জঙ্গলের ওই পাশে খাল, সেই জায়গায় কখনো পসিবল না যে সেখানে আর কি কোনো আর কি মানুষজন আর কি কোনো খাল এমনি আর কি পার হয়ে যাবে। তো ওখানে কোনো পারাপারের কোনো জায়গাও ছিল না। তো এটা আমরা দেখলাম সেই জায়গায়। তো আমরা সেখানে বেশিক্ষণ অপেক্ষা না করে আমরা আর কি বাড়ির দিকে রওনা দিলাম। আর এই ঘটনাটা আমার বাড়ি থেকে এক মোড় আর কি একটু দূরে আর কি এই ঘটনা ঘটে। তো আমরা অলমোস্ট বাড়িতে 3টার সময় মানে পৌঁছাইছি। তো আমরা তো বাড়িতে ঢুকতে পারি না, আমরা ঘাটলায় বসে বসে অনেক অপেক্ষা করি। তো ফজর আজান দিল, আমরা আর কি 4 জন পরে বাড়িতে ঢুকতে পারলাম। তো কম বেশি আমাদের সারাদিন আর কি আমরা সেখানে ঘোরাঘুরি করলাম, দুপুর পর্যন্ত আর কি আমরা বাইরের দিকে ঘোরাঘুরি করি। বাট দুপুরের টাইমে একটা ঘটনা ঘটে, যেটা হলো যে 4 জন ফ্রেন্ড আমরা যখন আর কি নিচে দুপুরে লাঞ্চ করতে যাই, আমাদের লাঞ্চের ব্যবস্থাটা করা ছিল নিচে। তো 4 জন ফ্রেন্ড যখন লাঞ্চ করতে যাই তখন আমি আর সাব্বির আমরা 2 জন আর কি একটু লেট করে নামি, বাকি 2 জন একটু আগে নেমে যাই। তো এর মধ্যে সাব্বির আমাকে আর কি মানে বলতেছে তারা দিচ্ছে যে তুই নাম একটু। তখন আমি আর কি ভাবলাম যে দোতলা আমি হাতটা ধুয়ে আমি নিচে নামি। তো ঘটনা হয় যেখানে যে আপনার যখন আমি হাত ধুতে গেছি, তো তখন আমি মানে সাব্বিরের সাথে একটু দুষ্টামি করে বলতে চাচ্ছিলাম যে দেখ ওই রুমে কিছু একটা আছে, তাকে জাস্ট একটু ভয় দেখাইতে। বাট ওকে বলে যখন আমি রুমের দিকে তাকাইছি তখন ওই রুমে যে জিনিসটা ছিল সেটার জন্য আমি মানে মোটেও এক্সপেক্ট করিনি। তো ঘটনা যেটা হয়েছিল যে আপনার তাকানোর সাথে সাথে দেখলাম একজন মুরব্বী করে একজন লোক ওই রুমের মধ্যে অভাব, জাস্ট অনেক লম্বা লোকটা, বাট মানে খুব কুজো হয়ে আছে, মানে বোঝা যাচ্ছে একজন লোক। তো সে দাঁড়ায় আছে এবং রুমটা ছিল অন্ধকার, একটা অভাব আমি বুঝতে পারি। তো এটা বলে যখন আমি সাব্বিরের দিকে তাকাই, আমি ডাক দিই দেখ এখানে কে, বলে আমি যখন ওই রুমের দিকে তাকাই দেখি কেউ নেই। তো আমরা পরে আর কি ওই জায়গাতে দেখি মানে ওখানে কেউ নেই। তো পরে আমরা আর কি বললাম এখানে থাকা ঠিক হবে না, আমরা নিচে নেমে যাই। তো নিচে নেমে আমরা সেদিন দুপুরে লাঞ্চ করি। তো দুপুরের পর থেকে আমাদের তখন কোনো ঘটনা ঘটে। তবে বিকালের টাইমে আমরা 4 জন ফ্রেন্ড মিলে যখন আমরা নর্মালি আর কি গল্প করতেছি, তো এর মধ্যে আর কি সাব্বির ঘুমায় যায়। তো তাকে রেখে আমরা বাকি 3 জন হুট করে ভাবলাম যে এখন সন্ধ্যার টাইম অলমোস্ট হয়ে আসতেছে, এখন আমাদের কোনো স্ন্যাক্স টেক্স আমরা বাইরে থেকে কিছু কিনে নিয়ে আসি। তো ওকে ঘুমন্ত অবস্থায় রেখে আমরা 3 জন আর কি বাইর হয়ে বাজারের দিকে যাই বের হয়ে। বাট ঘটনা এখানে ঘটে যে আমরা আসার পর মানে আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে যায়। তো এই সন্ধ্যা হয়ে গেলে তখন দেখা যায় যে মানে এসব দেখি সাব্বির আর কি উঠে বসে আছে। সে আমাদের দিকে বলতেছে যে তুই যে মানে আমাদের রেখে গেলি এই কাজটা ঠিক করাস না। তো আমি বলতেছি যে আমি তোকে রেখে গেলাম মানে কি হয়েছে। তো সে বলতেছে যে একজন মানে তোর দাদা সম্ভবত বলতেছে একজন মানে মুরব্বী করে একজন লোক আসছে, এসে আমাকে বলতেছে যে তোমাদের এখানে আসা ঠিক হয় নাই, তোমরা চলে যাও, ঠিক আছে, এটা বলতেছে। তো আমি বললাম যে আমার দাদা বলতেছে আমার এই বাড়িতে
একজনই মানে সবচেয়ে যিনি মুরব্বী তিনি হলো মানে আমার আব্বুর বয়সে অলমোস্ট, কিন্তু উনি ওরকমভাবে মানে অত মুরব্বী না। এবং বড় কথা হলো যে উনি সিঁড়ি বাইতে পারে না, উনি অনেক বছর ধরে সিঁড়িতে উঠতে পারে না, তো উনি নিচতলায় থাকে, কখনো উপরে ওঠে না। তো তারপরও মানে আমি বললাম যে আচ্ছা তুই দাদাকে দেখছিস, ঠিক আছে। তো আমি নিচে নেমে গেলাম, তখন আমরা মানে কোনো কিছু জিজ্ঞেস করিনি। তো সেই দিন আর কি আমাদের আরেকটা ঘটনা যেটা আমি বলতে ভুলে গেছি, যেটা হলো যে আমরা যে রুমে ছিলাম, রুমের বর্ণনাটা, তো ওই বাড়িটা ছিল একটু আলিশান বাড়ি। তো ওই বাড়ির একদম ড্রয়িং রুমে আপনার 3টা ফ্রিজ ছিল এবং এক পাশের রুমে একটা ফ্রিজ ছিল আর কি। তো বাড়িটা আলিশান, তো ওই পাশের রুমে যে ফ্রিজটা, ওই রুমটাতে আমরা থাকবো বলে ঠিক করছিলাম। তো ওখানে গিয়ে আমার এক ফ্রেন্ড আর কি সৌরভ, সে হুট করে ওই বাড়ির ফ্রিজটা খুলে চেক করতে যায় যে ভিতরে কিছু আছে নাকি। সে ফ্রিজটা খোলার সাথে সাথেই এক ধরনের মানে পচা গন্ধ পাইলো। তো ওই গন্ধটা পেয়ে সে মানে বলতেছে যে ফ্রিজ এরকম পচা গন্ধ কি ভিতরে। আমরা বললাম থাক, দেখার দরকার নেই, ফ্রিজটা লাগাই দে, এইগুলো যদি থাকে আমরা এই রুমে আর থাকতে পারবো না। তো সে লাগাই দেয় ঠিকই, কিন্তু তার ওই ঘটনার পর থেকে আমার এই বাকিগুলো ঘটনা যে আমি যে অভাব দেখলাম, এই ঘটনাগুলো ঘটা শুরু হয়। তো এরপর আর কি আমরা বিকালের টাইম ওখানে ঘোরাঘুরি টাইম স্পেন্ড করি। বাট সন্ধ্যার সময় আর কি আমরা যখন আর কি সন্ধ্যা বলতেছি রাতে যখন আমরা ঘুমাতে যাই, তো তখন আর কি একটা ঘটনা ঘটে। ঘটনা যেটা হলো যে আমরা 4 জন আর কি, যেহেতু আমাদের দিনের বেলা এরকম আমরা দেখছি, তাছাড়া আমাদের এরকম আর কি একটা নিজেদের মধ্যে একটা সাসপেন্স কাজ করতেছে। তো সেই কারণে আমরা 4 জন যেটা করলাম যে একই বেডে আমরা 4 জন শুভ বলে ঠিক করি। তো এর মধ্যে আর কি আমি মোটামুটি এক ঘুম দিয়ে আর কি সকালে উঠি। বাট সকালে ওঠার পর আমাকে আমার ফ্রেন্ড যে একজন সৌরভ, সে আমাকে বলতে, তুই তো সারা রাত তো ঘুমাইলি, তুই তো অত একটা টেরও পাস নাই, সারা রাত যে কী হলো। তো আমি তাকে জিজ্ঞেস করছি যে কি হয়েছে। তো সে বলতেছে যে যেটা হয়েছে যে মানে সে সজাগ ছিল, তো আমরা 3 জনই মোটামুটি ঘুম। তো হুট করে আমাদের মধ্যে সাব্বির, যে ছেলেটা সবচেয়ে বেশি ভয় পেয়েছিল, সে ঘুমের মধ্যে আর কি উঠে গেছে। উঠে গিয়ে সে বলতেছে যে চল এখন বেড়ে যাই, ছাদে যাই। কিন্তু যে ছেলে ভয়ের কারণে, সে পাশে বাথরুম ছিল, বাথরুমে যেতে ভয় পাচ্ছিল, সে বলতেছে যে না বের হই। তো সৌরভ বুঝলো যে এখানে একটা ঝামেলা। তো তাকে কতক্ষণ ঠেলা টাক্কা দিল, একটু পর তার হুশ আসলো। হুশ আসার পর সে বলতেছে কি রে তুই আমাকে ঘুমের মধ্যে ঝাঁকাচ্ছিস, কারণ কি? কিন্তু সে কিন্তু মানে তখন দাঁড়ানো অবস্থায়। তো তখন মানে তাকে কিছু বলতে যাবে, তখন পাশে যে আরেকজন শাকিল ছিল, তখন ও দেখি মানে কোনো কিছু না বলে ও দাঁড়ায় গেছে, এবং ও দাঁড়ায় কাউকে কিছু না বলে সে হাঁটা বাইরের দিকে। তো আমরা তখন আর কি মানে আমরা বলতে তখন সৌরভ আর ওই সাব্বির, তারা 2 সজাগ ছিল। তারা আর কি ওই শাকিলকে ধরে কতক্ষণ মানে শোয়ানোর চেষ্টা করে, তাকে জাস্ট ঠেলা ধাক্কা দিয়েছে, তারও ঘুম ভাঙে। কিন্তু সেও বলে যে কি রে তোরা আমার সাথে এমন করতেছিস। তো এখন আমি ছিলাম ঘুমে, তো তখন ওদের 3 জনের মধ্যে ওই 2 জনকে ধরছে, এখন আমি ঘুম। তো হুট করে যেটা তখন তারা 3 জন দেখে যে আমি বলে ঘুমের মধ্যে আর কি হাত পা নাড়ানো শুরু করে দিই, কথা বলতেছি যে ছেড়ে দে এরকম টাইপের। বাট অ্যাকচুয়ালি আমার এই টাইপের কোনো কিছু মনে নেই। বাট তারা বললো যে আমি টোটালি এমন করছি। তো এমন করতেছি দেখে তারা 3 জন মিলে আমার গায়ে হাত দেয়, এবং আমি বলে সাথে সাথে এরকম করা বন্ধ করে দিই, এবং তারা আমাকে ডেকে তুলে। বাট আমি এই জিনিসটা মনে করতে পারি না যে আমাকে ডেকে তুলছে কিনা। আমি একটু কথা বলে আবার ঘুমাই যাই, ঠিক আছে। তো এটা ছিল আর কি সেদিন রাতের ঘটনা। তো পরদিনে সকালবেলা যখন আর কি আমরা আর কি মানে এরকম ঘটনা হইলো, আমরা বলতেছি যে একজনকে তোরা কি মানে এরকম দেখছিস, যে সবচেয়ে বেশি ভয় পাইছে তাকে বলতে তুই কি কিছু দেখছিস নাকি? সে বলতেছে হ্যাঁ আমি একটা স্বপ্ন দেখছি। বলে যে স্বপ্নে কি দেখছিস? তো সে বলতেছে যে মুরব্বি করে একজন বৃদ্ধ যে দাদু আসছিল, দেখছিলাম আমি, সেই দাদু সবার গায়ে হাত দিয়ে দিয়ে বলতেছে যে তোমাদের এখানে আসা ঠিক হয় না, তোমরা চলে যাও, এটা বলতেছে। তো আমরা আর কি সেই ঘটনা শোনার পর আমরা সেদিন সারাদিন আর তেমন ওয়েট করিনি। তো আমরা দুপুরের টাইম যখন আমরা বেরোতে যাই, তখন আর কি নিচে আমাদের দাদু ছিল। তো উনি বলতেছে এসে যে মানে যে ভয় পাইছে সবচেয়ে, তাকে বলতেছে যে তোমাকে রাতে ধরছে না। তো এখানে আমাদের 4 জনের মধ্যে যে কাউকে বলতে পারতো, কিন্তু ওকে বলতেছে এই জন্য মানে দেখে মনে হচ্ছে, তখন দাদু তাকে বলতেছে এগুলো ব্যাপার না, আমাদের এখানে এরকম হয়, আমরা কম বেশি দেখি, এটা কোনো অসুবিধা নেই। তো এখানে আমার যেটা বলার যে দাদাকে আমরা দেখছি, সেই দাদা হলো আমার একটু দূর সম্পর্কে, এবং ওনারা 3 ভাই ছিল। এবং ওনাদের এখানে ট্র্যাজেডি যেটা হলো যে উনি সবার বড় ছিল, ওনার যে সবচেয়ে ছোট ভাই, ওনার ছিল বাড়ি, উনি ওই জায়গায় একটা আলিশান বাড়ি বানাইছে, বাট কেউ ওই বাড়িতে থাকে না। ওনার মেজো ভাই ওখানে নিচতলায় আর কি ওখানে থাকতো, এখন মোটামুটি আর কি মানে মেজো দাদা উনি অন্য আরেক জায়গায় থাকে। তো যে বড় দাদা ছিল উনি মূলত থাকতো। তো যে ঘটনাটা হয়েছে যে বড় দাদা একটা ট্র্যাজেডিতে মারা যায়, তাও অলমোস্ট 4 বছর আগে। যেটা ছিল যে ওনার টাকা পয়সার অভাব ছিল প্রচণ্ড। তো উনি যেটা হয় যে একটা টাইমে আপনার একটা জায়গায় ধার করতে যায়, এবং উনি ধারটা করতে পারেনি।
তো সেই কারণে উনি একটা কষ্ট নিয়ে সে আর কি মারা যায়। এখন আমরা সবাই এটা ধরে নেই যে উনি এভাবে মারা যায়। তো তারপর থেকে ওই বাড়িতে আমরা কেউ আর থাকি না। আমি অলমোস্ট 7 বছর পর গেছি, বাট লাস্ট টাইম ওই বাড়িতে যারা থাকছে তারা অলমোস্ট 4 বছর আগে আর কি। তারপর কি আমরাই ফার্স্ট ওখানে ছিলাম। তো এই ছিল আমার ঘটনা। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে আরও একজন অতিথি আছেন, আমরা সরাসরি তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনার ভালো লাগবে। আপনার নাম এবং কোথা থেকে এসেছেন সেটা একটু কাইন্ডলি বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। জি, আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার। ওয়ালাইকুম সালাম। আমি আসছি শ্যামলী থেকে, আমার নাম আবির। জি, তো আমি সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। জি। ঘটনাটা আমি আমার ফ্যামিলি যেখানে থাকে সোনারগাঁকে কেন্দ্র করে। তো আমরা একটা বাসাতে উঠছিলাম 2011 সালে। বাসাটা দোতলা। বাসাটার একটু বিবরণ দেই। বাসাটা ছিল একটু লম্বা, পিছনে ছিল কিছু ময়লার স্তূপ, তারপর হচ্ছে লিচু বাগান। লিচু বাগানটা বিশাল বড় ছিল। ওইখানে দিনের বেলা এতটা লোক দেখা যাইতো না। তো বাসার সামনে একটা রাস্তা ছিল, আর রাস্তার পাশে একটা আম গাছ ছিল, বড় আম গাছ। তো গাছটা অনেক বড়, বাট গাছটাতে ফল আম আসতো হাইস্ট 20-25টা এরকম আসতো আম। তো আমরা থাকতাম 2য় তলায়। তো বিশেষ করে আমরা প্রতিটা রাতে শুনতে পেতাম যে হাঁটার শব্দ, নূপুরের আওয়াজ, ইট ফালার শব্দ। তারপর বিকেলবেলা কিছু মানুষ মোড়া নিয়ে বসছে, এই মোড়াটা যেখানে রেখে আসছে ওইখানে আর নাই। সকালবেলা দেখে অন্য জায়গায় শিফট করা মোড়াটা। তো আমরা বাড়িওয়ালাকে এগুলো জানাই। বাড়িওয়ালা বলে যে আসলে এগুলো আমরাও শুনি, বাট আমরা কখনো আমাদের ডিস্টার্ব করে না, মানে আমাদের কোনো ক্ষতি হয় না দেখে আমরা কাউকে কিছু করতেছি না এদের বিরুদ্ধে। তো আমার ফুপি, উনি বলে রাখা বলে উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ভালো মানুষ। তো উনি আমাদের বাসায় বেড়াতে আসেন একদিন। তো অনেকদিন থাকেন। তো হঠাৎ আমি তখন স্কুলে পড়ি, তখন স্কুল থেকে এসে আম্মু আমাকে বলতেছে যে তোমার ফুপিকে পাওয়া যাচ্ছে না, দেখো তো কাদের রুমে গেছে। তো আমি ভাবলাম হয়তো বাড়ির মধ্যেই আছে, তো আমি একটু বাড়ি থেকে সবার রুমে একটু চেক করে আসি। তো কারোর রুমে পাইলাম না। তো আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি, বলে রাখা বলো আসল ভাই, মানে আমাদের ছাদে কোনো রেলিং ছিল না, রেলিং নাই। আর গাছটা অনেক বিশাল হওয়াতে মানে গাছের পাতা ছাদের থেকে ধরা যেত। তো ফুপিকে দেখলাম আমি ছাদের এক কিনারে আম গাছের দিকে তাকিয়ে বিড়বিড় করে কিছু বলতেছে। আমি ভাবলাম হয়তো তসবিহ পড়তেছে বা কোনো সূরা এরকম কিছু হয়তো পড়তেছে। তো আমি বিষয়টা খেয়াল করে ফুপিকে ডাক দিলাম। ফুপি আমাকে হাতের ইশারা দিয়ে বললো যে আমি আসতেছি, এরকম কিছু টাইপে বুঝাইলো। তো আমি নিচে চলে গেলাম। তো আম্মুকে বলছি, আম্মু ফুপি আসতেছে, সমস্যা নেই, তুমি টেনশন করো না। তো ফুপিকে আসর নামাজের পর আমি ফুপির সাথে গল্প বলতেছিলাম। তো ফুপি আমাকে বলতেছে যে আমি ফুপিকে বলতেছি যে ফুপি তুমি তখন দেখলাম তুমি আম গাছের দিক থেকে কি যেন বিড়বিড় করে বলতেছো। তো ফুপি বলতেছে কই না তো, তার তুই কিভাবে বুঝে যে আমি বিড়বিড় করে বলতেছি। আমি বললাম না, আমার কেন জানি মনে হলো। না এমনি কিছু না। তো ফুপি চলে যাবে, রাত্রে ভাইয়া আসবে। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ফুপির সাথে কথা বলতেছি, গল্প গুজব করতেছি। তো ফুপি আমাকে বলতেছে যে আচ্ছা তোকে একটা কথা বলি। তোকে আমি ওই দিনই বলতাম, বাট তুই ভয় পাইতি, বাট কথাটা বলতে হচ্ছে তোদের সতর্ক থাকতে হবে এটা থেকে। আমি কই কি হয়েছে ক্লিয়ার করে বলো। পরে বলে যে গাছ তুই ওই দিন দেখছিলি যে আমি কথা বলছি, আসলে কথা বলতেছিলাম যে গাছটা আম গাছটা, ওইখানে 2টা জিন থাকে, একটা পুরুষ একটা মহিলা। তো পুরুষের দাড়ি নাকি অনেক লম্বা, আর মহিলার চুল ওই পুরুষের দাড়ির মতো লম্বা। ওই 2টা জিন ওই আম গাছে থাকতো, আর ওদের রাস্তা ছিল আমাদের ছাদ দিয়ে ওই লিচু বাগান পর্যন্ত। তো ওরা কোনো ডিস্টার্ব মানে তোদের কোনো ক্ষতি করবে না, তোরা ওদেরকে কোনো ক্ষতি করিস না। আর ওরা ক্ষতি করবে তখন যখন কিনা তোরা গাছটা কেটে ফেলবি। তো গাছটা কাটতে না বলিস, আমিও বলছি তুইও একটু বলিস গাছটাতে কখনো না কাটে। তো ফুপি বলে চলে যায়। তো আমিও বাড়িওয়ালাদের কাছে বলছি যে গাছটা কাটে না, এরকম কাহিনী ফুপি আমাকে বলছে। তো কারণবশত বাড়িওয়ালা বড় ছেলে গাছটা কেটে ফেলে, বলে যে রেখে লাভ কি, আমও তো আসে না ভালো করে, এটা কেটে ফেলি। তো গাছটা কেটে ফেলার পর দেখা গেল যে কয়েক বছর পরে ওনার বাবা মারা গেছে, বাড়িওয়ালার ছেলের বাবা মারা গেছে। তো
এরপরে কয়েক বছর পর দেখা যায়, কিছুদিন পর দেখা যায় বাড়িওয়ালা মানে আমাদের বাসার নিচতলা একটা ভাড়াটিয়া মানে সেটার সাথে কি গাছ কাটার কোনো সম্পর্ক আছে? কয়েক মানুষ তো যে কোনো সময় মারা যেতে পারে, বা কয়েক বছর পর মারা গেছে আপনি বলছেন, তো এর সাথে তো মানে গাছ কাটার কোনো সম্পর্ক মানে নেই। আমি জাস্ট ওই গাছ কাটার সম্পর্কে যদি বলছে ক্ষতি হবে, আচ্ছা। আমি মনে করতেছি এইটার জন্যই হয়তো। আচ্ছা, আপনি মনে নাও করছেন হতে সেটা। পারে, বিশ্বাস। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, তারপর আমাকে আমি ওই যে নিচে বাড়ির ভাড়াটিয়া থাকতো, তো উনি ওনার ছোট ছেলেকে নিয়ে ছাদে উঠছে কাপড় শুকাতে রোদ্রে। তো উনি কাপড় শুকাইতে মানে ছড়াইতেছে, আর এমন সময় একটা আওয়াজ শুনলো, তো দেখলো যে ছাদের মধ্যে তার ছেলেটা নাই। আচ্ছা। পরে গিয়ে দেখে যে ছেলেটা নিচে পড়ে আছে। ভাগ্য ভালো যে নিচে বালু ছিল, বালুতে পড়ছে। তো উনি ছেলেটাকে অনেক মানে কান্না করছে, অনেক ভয় পাইছে, ছেলেটা অনেক ভয় পাইছে, ছেলেটা হাত পা ছিঁড়া যায়। তো সবাই বলে যে ছেলে বাচ্চাদের সাথে নাকি ফেরাস্তা থাকে, হয়তো ফেরাস্তারা ওকে সেভ করছে। তো উনি একটা কবিরাজের মানে হুজুরের কাছে যায়, হুজুর তাকে পানি দেয়, ওর ঝাড়ফুঁক করে, আর বলে যে ওই ছাদ থেকে নাকি আরো 7 জন পড়বে। এখনো 2 জন নাকি 1 জন পড়ছে। তো তারপর আমাকে আর কোনো ঘটনা হয় নাই। তারপর হয়েছে যে আপনার বাড়িওয়ালা যে বড় ছেলে, তার ওয়াইফের সাথে একটু সম্পর্ক খারাপ, এবং ওই বাড়িতে অন্য ঝগড়া আর ভাইদের মধ্যে বিভক্ত আর হইতেছে। তো আমার কারণবশত বাড়িটা ছেড়ে দেই। তো এই ছিল ভাই ঘটনাটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি যেটা করব সেটা হচ্ছে এখন সরাসরি আরো একটা ঘটনা চলে যাবো আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা আরো একবার প্লিজ বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি নিয়াজ, মিরপুর থেকে এসেছি। তো আমার এবারের ঘটনাটা আমি একজনের কাছ থেকে মানে 2 জনের কাছ থেকে আমার শোনা, এবং আমি এই ঘটনা শোনার পর আমি এই ঘটনাটা মানে সত্যি কিনা সেটার জন্য মানে ওখানে যে হুজুর মানে উনি অনেকদিন ধরে ছিল, ওনার সাথে আমি কথা বলছি। উনি বলেছে যে এটা এই ঘটনাটা ঘটেছে। তো ঘটনাটা হলো 2001 কি 2003 দিকে। আপনার ঘটনা ঘটে মিরপুরে ওখানে এক কলোনিতে। তো ঘটনার সময়টা ছিল হলো কি আপনার তখন কুরবানির সময়টা। তো তখন মানুষজন আর কি 3-4 দিন আগে ওখানে আর কি কলোনির মাঠে গরু রাখে। তো ওখানে গরু রাখে। এখন সেখানে আর কি আপনার মানে একজন লোক মানে ওই জায়গার একজন কলোনির একজন বাসিন্দা, উনি মানে অলমোস্ট 3 দিন আগে গরু নিয়ে আসে, এবং গরু নিয়ে এসে উনি আর কি ওখানে খুঁটিতে বেঁধে রাখে আর কি, ওখানে মাঠে খুঁটিতে। তো ওখানে খুঁটিতে রাখাকালে মানে আরো অনেকে আর কি পরে গরু নিয়ে আসে, এবং এইখানে গরু নিয়ে আসার পিছনে এখানে ঘটনা যেটা ছিল যে আপনার মানে গরুর ক্ষেত্রে একটা জিনিস একটু অ্যাবনর্মাল ছিল, যেটা হলো যে যখন ওই লোকটা গরু নিয়ে আসে, গরুটা ছিল অনেক বড় সড়ো কালো গরু। তো সেই গরুটা আর কি অলমোস্ট আর কি ওই লোক ওনার পিছে হাঁটতে আসছে, এবং জিনিসটা এমন যে উনি যেদিকে মন নিছে কোনো দড়িতে টানা, ওনার পিছে হাঁটতে আসছে টোটাল। তো এখানে আসার পর আর কি ঘটনা যেখান থেকে শুরু হয় যেটা হলো যে আপনার সেই দিন রাত থেকে আর কি আপনার ওই এলাকাতে